আমি আপনাকে কি নামে ডাকবো সেটা এখনো ঠিক করতে পারিনি, তাই সেভ করিনি। ইব্রাহিম বিছানা থেকে উঠে গম্ভীর গলায় বলল, আমাদের বিয়ের 2 মাস হতে চললো, আর এখনো তুমি একটা নাম ঠিক করতে পারোনি। যাক, কোনো ব্যাপার না, ডাকতে হবে না। বলে ইব্রাহিম ব্যালকনিতে চলে গেল। মুস্কান কয়েক মুহূর্ত নিশ্চুপ বসে থেকে গুটিসুটি পায়ে ব্যালকনির দিকে চলে গেল। ইব্রাহিম বুকে দুহাত গুজে আকাশের দিকে তাকিয়ে আছে। মুস্কান পিছন থেকে বলল, এই যে শুনুন। ইব্রাহিম কোনো সারা শব্দ করল না। মুস্কান পুনরায় নরম গলায় বলে উঠল, কি হলো, জবাব দিন, আমার কথা শুনুন। আবারও নিশ্চুপতা। মুস্কান এভাবে অনেকবার ডাকলো, কিন্তু প্রত্যুত্তরে কোনো জবাব পেল না। তাই বিরক্ত হয়ে মুস্কান এবার খানিকটা গলা উঁচিয়ে বলল, এই যে জাদরান, কথা কানে যায় না আপনার? কখন থেকে ডাকছি, বউয়ের সাথে এত অভিমান করা ভালো না। ইব্রাহিম চকিতে পিছু ঘুরে মুস্কানের দিকে তাকালো। মুস্কান আস্তে করে এগিয়ে গিয়ে ওর সম্মুখে দাঁড়ালো। তারপর নরম কণ্ঠে বলল, অন্যদের নাম্বার আমাকে নাম দেখে চিনতে হয়, কিন্তু আপনার নাম্বার এক পলক দেখার সাথে সাথেই আমি চিনে ফেলি। যাই হোক, তবুও আপনাকে একটা সম্বোধন তো দেওয়া লাগবে, তাই ভাবছি জাদরান সাহেব বলে ডাকবো। নাম পছন্দ হয়েছে জাদরান সাহেব? ইব্রাহিম কয়েক পলক থম মেরে মুস্কানের দিকে তাকিয়ে থাকলো। পর মুহূর্তে ওর মুখের পরতে পরতে হাসি রেখা ফুটে উঠল। মুস্কানকে জড়িয়ে ধরে বলল, তোমার মুখ থেকে যে কোনো ডাকই আমার কাছে মধুর লাগে, আর এটা তো বেস্ট নিক নেম দ্যাট আই এভার গট। ইব্রাহিম পুরুষ আর মহিলাদের জন্য আলাদা আলাদা বন্দোবস্ত করেছে। মহিলাদের জন্য বরাদ্দকৃত জায়গায় সকল পুরুষের প্রবেশ নিষিদ্ধ। মহিলা আত্মীয়দের মুস্কান আর ইলিনা হাসনাত সামলাচ্ছে। অন্যদিকে ইব্রাহিম আর ওর বাবা পুরুষদের খাতির যত্ন করছে। মুস্কান ইরার সাথে এক জায়গায় বসে গল্প করছেন। বাকিরা ইলিনা হাসনাতের সাথে আসর জমিয়েছেন। কিছুক্ষণ পর সালোয়ার কামিজ পরিত একটা অপরূপ সুন্দরী মেয়ে মুস্কান আর ইরার দিকে এগিয়ে গিয়ে বলল, ইরা, কি অবস্থা তোমার? পড়াশোনা ভালো চলছে তো? জি আপু। মেয়েটাকে প্রথম যেদিন দেখেছিল সেদিন মুস্কানের চোখ মুগ্ধতায় ছেয়ে গিয়েছিল। বেশ আগ্রহ করে কথা বলতে গিয়েছিল ওর সাথে, কিন্তু প্রিয়া ওর সাথে কিছুটা রূঢ় আচরণ করেছিল। মুস্কান হতভম্ব হলেও কিছু বলেনি। পরে ইলিনা হাসনাতকে জিজ্ঞাসা করলে উনি বলেছিলেন প্রিয়া ইব্রাহিমের জন্য পাগল। ইব্রাহিমকে বিয়ে করার জন্য কত শত পাগলামি করেছে তার ইয়ত্তা নেই। মুস্কানের বেশ খারাপ লেগেছিল, কিন্তু প্রিয়ার দোষ দেখছে না ও। পছন্দ তো হতেই পারে, কিন্তু ভুল মানুষকে পছন্দ করা এতটা কষ্ট পেয়েছে ও। তাই মুস্কানও ওর সাথে বেশি কথা বলে না। প্রিয়া ইরার থেকে মুখ ফিরে মুস্কানের দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, তোমার তো ভালো থাকারই কথা। এত সুদর্শন একটা ছেলেকে জাদু করে বশ করে রেখেছো কি না? মুস্কান ভ্রু কুচকে ওর দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, কারণ প্রিয়া ওর সাথে এভাবেই টেরা টেরা কথা বলো। প্রিয়া পুনরায় ব্যঙ্গ করে বলে উঠল, এই চেহারা দিয়ে আমার ইব্রাহিমকে বিয়ের জন্য রাজি করানো অসম্ভব। অবশ্যই কোনো কলকাঠি নেড়েছো তুমি। মুস্কান এবার মুখ খুলল, অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার ইব্রাহিম না, হি ইজ মাইন। বলে মুস্কান লম্বা লম্বা পা ফেলে শাশুড়ির কাছে চলে গেল। প্রিয়া রীতিমতো রাগে ফুঁসছে। এরা অন্যমনস্ক হওয়ার ভান করে বসে থাকলো। ইব্রাহিম জরুরি কাজে নিজের রুমের দিকে আসার সময় প্রিয়ার সাথে দেখা হয়ে গেল। ওকে দেখতে ইব্রাহিম চোখ নামিয়ে নিল। তা দেখে প্রিয়া কাঠ হেসে বলল, বিয়ে তো করলেই না, এখন সামান্য কথা অন্তত বলতে পারো ইব্রাহিম। পরনারীর সাথে অযথা কথা বলতে আমি ইচ্ছুক নই। প্রিয়া হেসে উঠে দাঁতে দাঁত চেপে বলল, বউ বারণ করেছে? না, এটা আমার নৈতিকতা, আমার নিজস্ব উপলব্ধি। মানলাম। আমার একটা রিকোয়েস্ট ছিল ইব্রাহিম, রাখবে? রাখার মতো হলে রাখবো। তোমার সাথে একান্তে কিছু কথা বলতে চাই, শেষবারের মতো। প্লিজ, না করো না। এরপর আর কখনো তোমার সাথে কথা বলার চেষ্টা করব না। ইব্রাহিম কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, বারান্দায় চলো, ওখানে আপাতত কেউ আসবে না। দুজনে বারান্দায় দাঁড়িয়ে আছে। প্রিয়া এক দৃষ্টিতে ইব্রাহিমের আপাদমস্তক অবলোকন করতে লাগলো। এতে ইব্রাহিমের অস্বস্তি হতে লাগলো। ও গম্ভীর গলায় বলল, যে জন্য ডেকেছো দ্রুত বলো, আমার কাছে সময়ের মূল্য অনেক। প্রিয়া কয়েক সেকেন্ড চুপ থেকে কাতর কণ্ঠে বলল, আমাকে বিয়ে করে নাও না ইব্রাহিম, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তোমাকে খুব ভালোবাসি আমি। আমি বিবাহিত। প্রিয়া উত্তেজিত হয়ে বলল, জানি জানি, আমি জানি তুমি বিবাহিত, তবুও তোমাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করো, তোমার বউকে ছেড়ে দাও। আমি শুধুমাত্র আমার বউকে ভালোবাসি। ঠিক আছে, তাহলে আমাকে নিজের দ্বিতীয় বউ বানাও প্লিজ ইব্রাহিম। আই লাভ ইউ সো মাচ। এসব ফালতু কথা বলার জন্য ডেকে থাকলে আমি চলে যাচ্ছি। এসব শোনার টাইম আমার নেই।
বলে ইব্রাহিম চলে যেতে ধরলে প্রিয়া এসে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ইব্রাহিম হতভম্ব হয়ে গেল ওর কাণ্ডে। পর মুহূর্তে ওকে নিজের থেকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। ছাড়ো আমাকে, আমার উপর শুধুমাত্র আমার বউয়ের অধিকার আছে। না, আমি তোমাকে ছাড়বো না ইব্রাহিম। আই নিড ইউ। তোমার আমাকে বিয়ে করতেই হবে। ইব্রাহিম নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ওদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। হঠাৎ পিছনে তাকাতে ইব্রাহিমের বুক ধক করে উঠল। মুস্কান চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। মুস্কানকে দেখতে প্রিয়া ভয় পাওয়ার অভিনয় করে ইব্রাহিমকে ছেড়ে দিয়ে বলল, তুমি দেখে ফেলেছো? ইস, এখন কি হবে? ইব্রাহিম ব্যস্ত কণ্ঠে বলে উঠল, ওয়াইফি, ওর কথা শুনো না। আই ক্যান এক্সপ্লেন ইউ। প্রিয়া পাল্টা বলে উঠল, কি এক্সপ্লেন করবে তুমি ইব্রাহিম? ও তো সব দেখেই ফেলেছে। সত্যিটা বলে দিলেই তো হয় যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোমার পরিবার জোর করে মুস্কানের সাথে তোমার বিয়ে দিয়েছে, আর এখন তুমি ওকে ডিভোর্স দিতে চাচ্ছ। ইব্রাহিম বিস্ফোরিত চোখে প্রিয়ার দিকে তাকালো। কত সহজেই এত সাবলীলভাবে সাজানো গোছানো বানানো কথাগুলো গড়গড় করে বলে চলেছে। নিজের হতভম্ব ভাব কাটিয়ে ইব্রাহিম মুস্কানের দিকে অসহায়ভাবে তাকালো। মুস্কান ফ্যালফ্যাল করে ওদের দুজনের দিকেই তাকিয়ে আছে। ইব্রাহিম করুণ কণ্ঠে বলল, ডোন্ট বিলিভ হার ওয়াইফি, ও মিথ্যা বলছে। আমি তোমাকে ভালোবাসি। মুস্কান অবশেষে মুখ খুলল। কাটকাট গলায় প্রিয়াকে বলল, তোমরা একে অপরকে ভালোবাসো? প্রিয়া তৎক্ষণাৎ বলল। হ্যাঁ। ইব্রাহিমের হাত পা অসাড় হয়ে যেতে চাইল। মুস্কান পুনরায় বলে উঠল, উনি এখন তোমাকে বিয়ে করতে চাচ্ছে আর আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে? হ্যাঁ, তুমি যেহেতু জেনেই গেছো, তাহলে দ্রুত ডিভোর্স পেপারে সাইন দিয়ে আমার ইব্রাহিমকে মুক্তি দাও, আর আমাদেরকে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ করে দাও। ইব্রাহিম কাতর মুখে মুস্কানের দিকে তাকিয়ে আছে। মুস্কান এক পলক ওর মুখের দিকে তাকালো, অতঃপর প্রিয়ার দিকে তাকালো। তারপর দুজনকে হতবাক করে দিয়ে মুস্কান হাততালি দিতে দিতে বলল, ব্রাভো, এত সুন্দর অভিনয়! আই অ্যাম ইমপ্রেসড প্রিয়া। নিজের করা কর্মকাণ্ডগুলো আমার স্বামীর নামে চালিয়ে দিতে চাচ্ছ? প্রিয়া আর ইব্রাহিম অবিশ্বাস্য দৃষ্টিতে ওর দিকে তাকালো। মুস্কান ধীর পায়ে এগিয়ে গিয়ে প্রিয়ার চুলের মুঠি টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুই ভাবলি কি করে যে আমি তোর মিথ্যা কথা বিশ্বাস করে নিব আর আমার স্বামীকে অবিশ্বাস করব? আমার বিশ্বাস কি এতই ঠুনকো যে বাইরের একটা মেয়ের কথায় নিজের স্বামীকে সন্দেহ করব? ইব্রাহিম ঠোঁটের কোনো স্বস্তি প্লাস গর্বের হাসি ফুটে উঠল। প্রিয়া নিজের চুল মুস্কানের থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালানোর পাশাপাশি অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। মুস্কান চুলের মুঠি আরো শক্ত করে চেপে ধরে বলল, আমার স্বামীর সাথে রঙ্গ করতে চাস ডাইনি? তোকে আজ মেরে ভূত বানিয়ে দেব। ইব্রাহিম অবস্থা বেগতিক দেখে মুস্কানকে বহু কষ্টে প্রিয়ার থেকে ছাড়িয়ে নিল। মুস্কান এখনো রাগে গজগজ করতেছে। ইব্রাহিমের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ও আচমকা প্রিয়ার গালে সশব্দে একটা থাপ্পড় বসিয়ে দিল। প্রিয়া গালে হাত দিয়ে অবাক ও রোষাক্ত চাহানিতে মুস্কানের দিকে তাকিয়ে থাকলো। মুস্কান গর্জন করে বলল, এই থাপ্পড়টা আমার স্বামীকে জড়িয়ে ধরার অপরাধে মারলাম শাকচুন্নি। বেরিয়ে যা আমাদের বাড়ির থেকে, আর কখনো এ মুখো হবি না, আর আমার স্বামীর আশপাশেও ঘেঁষাঘেঁষি করার চেষ্টা করবি না, বেয়াদব। প্রিয়ার মুখটা অপমানে থতমত হয়ে গেল। ও যাওয়ার আগে মুস্কানকে উদ্দেশ্য করে বলল, তোর এই থাপ্পড়ের বদলা আমি নিব। তোকে এমন শিক্ষা দিব যে ইব্রাহিম নিজে থেকে তোকে দূরে সরিয়ে দেবে। মিলিয়ে নিস আমার কথা। মুস্কানও দ্বিগুণ তেজ নিয়ে বলল, হ্যাঁ, যা ইচ্ছা কর, আমার কিচ্ছুটি করতে পারবি না তুই। প্রিয়া চলে গেছে। মুস্কান রাগ কমানোর জন্য জোরে জোরে শ্বাস নিচ্ছে। ইব্রাহিম নিজের ভোলাভালা বউয়ের এহেন রণচণ্ডী রূপ দেখে বাকরুদ্ধ হয়ে গেছে। তবে মুস্কানের এই রূপটা ওর বেশ পছন্দ হয়েছে, তাই মিটমিটিয়ে হাসতে লাগলো। মুস্কান কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমার সাথে এই রুমে চলুন এক্ষুনি। মুস্কানের এমন কণ্ঠস্বর শুনে ইব্রাহিমের হাসি বন্ধ হয়ে গেল। মিনমিন কণ্ঠে বলল, ওয়াইফি, আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি কি করেছি? খুব দাঁত বের হয়েছিল, তাই না? আপনার হচ্ছে আজ, চলুন আমার সাথে। বলেই মুস্কান গটগট পায়ে রুমের দিকে হাঁটা ধরল। ইব্রাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে ওর পিছন পিছন চলে গেল। রুমে আসতে মুস্কান কাটকাট গলা বলল, শার্ট খুলুন। ইব্রাহিম অবাক হয়ে বলল, কেন? খুলতে বলেছি, আপনি খুলবেন, আর কোনো কথা হবে না। ইব্রাহিম তবুও ঠায় দাঁড়িয়ে থাকলো। তা দেখে মুস্কান ও সম্মুখে গিয়ে ফটাফট শার্টের বোতাম খুলতে লাগলো। ইব্রাহিম মজার ছলে বলল, এই মেয়ে আমার ইজ্জত লুট করতে চাচ্ছ? ছ্যা, আমি সবাইকে মুখ দেখাবো কিভাবে? মুস্কান কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, অভিনয় কেউ আপনার থেকে শিখুক, যত সব ড্রামাবাজ লোক। শার্ট খুলে নিয়ে মুস্কান বাথরুমে ঢুকে ডিটারজেন্ট দিয়ে ঘষে ঘষে ওর শার্টটা ধুতে ধুতে বলতে লাগলো, এই শার্টে ওই মেয়ের ন্যূনতম স্পর্শটুকু আমি রাখবো না।
ওর কোনো অস্তিত্ব এই শার্টে থাকতে পারবে না। ইব্রাহিম বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আহাম্মক হয়ে মুস্কানের ওর শার্টের উপর করা অত্যাচার চুপচাপ হজম করে যাচ্ছে। ইব্রাহিম বিড়বিড় করে বলল, হয়তো আমাকে ভেবে শার্টটাকে এভাবে নির্যাতন করতেছে ওয়াইফি। বাপরে, এই মেয়ে আমাকে ছাড়বে না আজ। 6-7 বার ধোয়ার পর মুস্কান ক্ষান্ত হলো। তারপর শার্টটা বেলকনিতে গিয়ে মেলে দিল। পুনরায় রুমে এসে কাটকাট গলায় বলল, এখন আপনি গিয়ে সাবান মেখে মেখে গোসল করুন। ইব্রাহিম দুষ্টু হেসে বলল। শার্ট যেমন ধুয়ে দিলে তেমন আমাকেও গোসল করিয়ে দাও ওয়াইফি। মুস্কানের রাগী লোকটা হালকা লজ্জার আভা দেখা দিল। ইব্রাহিম যে উদম গায়ে দাঁড়িয়ে আছে সেটা সবেমাত্র মুস্কানের নজরে পড়ল। সাথে সাথে ও মুখ ঘুরিয়ে নিয়ে কণ্ঠটা যথাসম্ভব গম্ভীর করে বলল, আমার সাথে কথা বলবেন না। আপনি কোন সাহসে ওই মেয়ের সাথে একান্তে কথা বলতে গিয়েছিলেন? ভাগ্যিস আমি আপনাদের কথা বলতে শুনে নিয়েছিলাম। ওয়াইফি, তুমি তার মানে ওখানেই ছিলে? বাব্বা, তোমার নজর দেখি খুব তীক্ষ্ণ। বাড়িতে একটা হায়না থাকলে সবার চোখ তীক্ষ্ণই হবে। তার উপর ওই হায়নার নজর আমার স্বামীর উপরে ছিল। আশেপাশে নজর তো রাখবই। ইব্রাহিম মুচকে হাসল। তারপর বলল, সব ঠিক আছে, কিন্তু তুমি পিছনে ফিরে দাঁড়িয়ে আছো কেন? গিয়ে গোসল করে নিন। বলেই মুস্কান দ্রুতপদে রুম থেকে বেরিয়ে গেল। তা দেখে ইব্রাহিম জোরে হেসে উঠল। ও জানে মুস্কান এখনো ওকে উদম গায়ে দেখলে লজ্জা পায়। কিছুক্ষণ হেসে নিয়ে ইব্রাহিম গোসল করতে চলে গেল। সন্ধ্যার আগে সমস্ত আত্মীয় স্বজন বিদায় নিয়েছে। ওনারা চলে যেতে মুস্কান আর ইরা মিলে সমস্ত বাড়ি পরিষ্কার করতে লাগলো। মুস্কান ইরাকে বারবার কাজ করতে মানা করলো। ইরা জেদ দেখিয়ে কাজ করতেছে। ওর একটাই কথা, আমি বসে থাকবো আর তুমি কাজ করবে, এটা কেমন কথা? আমি এতটাও অলস নই। কাজ শেষে মুস্কান কিচেনে গেল রান্নার কাজে শাশুড়িকে সাহায্য করতে। এখনও মোটামুটি ভালোই রান্না করতে পারে। তা দেখে এলিনা হাসনাত গর্বের হাসি হাসেন। উনি সার্থক হয়েছেন নিজের অকর্মণ্য বৌমাকে রান্না শেখাতে। রাতের খাওয়া শেষে যে যার রুমে চলে গেল। ইব্রাহিম বারবার কথা বলতে চাইলেও মুস্কান ওকে সন্তর্পণে এড়িয়ে গেছে। রুমের মধ্যেও মুস্কান কোনো কথা বলল না। ইব্রাহিম আকবারে বেশ কয়েকবার কথা বলল, মুস্কান কোনো জবাব দেয়নি। ও একটা বালিশ আর চাদর মেঝেতে বিছাতে শুরু করলো। ইব্রাহিম ব্রুকুচকে গম্ভীর মুখে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসায় ও গলা খাখারি দিয়ে বলল, জানো ওয়াইফি, আমার না ভূত এফএম শুনতে অনেক ভালো লাগে, বিশেষ করে রাতের বেলা। ভাবছি আজ ভূত এফএম শুনবো। কথাটা শুনতে মুস্কানের মুখটা রক্তশূন্য হয়ে গেল। রুমের মধ্যে বর্তমানে ডিম লাইট জ্বলতেছে। বেলকনি থেকে মৃদু মৃদু বাতাস বয়ে আসছে। মুস্কান বালির সাথে কিছু মুহূর্ত দাঁড়িয়ে থেকে বিছানার দিকে এগিয়ে গেল। তবে দুজনের মাঝখানে অনেকগুলো বালিশ দিয়ে রাখলো। ইব্রাহিম ওকে বিছানায় শুতে দেখে খুশি হলো, বালিশগুলো দেখে মনক্ষুণ্ণ হলো। ভূত এফএম চলতে শুরু করলো। বিভিন্ন রকম ভূতের আওয়াজের সাথে একটা ছেলে নিজের সাথে ঘটা কাহিনী শেয়ার করতে লাগলো। কাহিনী যত এগোতে লাগলো মুস্কান ততই ভয়ে আড়ষ্ট হতে লাগলো। হঠাৎ দেয়ালে একটা ছায়ামূর্তি দেখতেই মুস্কান চট জলদি মাঝখানে বালিশগুলো দূরে ছুঁড়ে ফেলে ইব্রাহিমকে জড়িয়ে ধরে কম্পিত গলায় বলল, বন্ধ করুন, বন্ধ করুন, আমার ভয় লাগছে, বন্ধ করুন জাদরান সাহেব। অন্ধকারে ইব্রাহিম বিজয়ীর হাসি হাসলো। তারপর ভূত এফএম বন্ধ করে দিল। মুস্কান এখনো ইব্রাহিমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ইব্রাহিম আস্তে আস্তে নিজেও মুস্কানকে জড়িয়ে ধরলো। তারপর ধীরে ধীরে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ঘাট থেকে মুখ তুলে ইব্রাহিম ওর ওষ্ঠের দিকে নিজের ওষ্ঠ নিয়ে যেতে লাগলো। মুস্কানের হুঁশ ফিরল। চট জলদি ইব্রাহিমকে নিজে থেকে সরিয়ে দিয়ে ও উঠে বসলো। ইব্রাহিম আহাম্মক হয়ে ওর দিকে তাকালো। মুস্কান কাটকার গলায় বলল, আমি আপনার উপরে রেগে আছি, ভুলে যাবেন না। ইব্রাহিম ওর নিকটে এসে বলল, মাফ করে দাও ওয়াইফি, আর কখনো হবে না। মুস্কান কিছু একটা ভেবে বিছানা থেকে নেমে দরজা খুলে রুমের বাইরে চলে গেল। ইব্রাহিম ওর পিছনে যেতে যেতে বলল, ওয়াইফি, কোথায় যাচ্ছ? দাঁড়াও। মুস্কান ইরার রুমে গিয়ে নক করলো। ইরা ঘুম ঘুম চোখে দরজা খুলে বলল, কি হয়েছে ভাবি? ইব্রাহিমও ওখানে চলে আসলো। মুস্কান ওর দিকে না তাকিয়ে ইরাকে নরম গলায় বলল, তোমার সাথে আজকে আমাকে একটু থাকতে দিবে? ইব্রাহিম ইশারায় ওকে না বলতে বলল। ইরা ভ্যাবাচাকা খেয়ে ভাই আর ভাবির দিকে তাকিয়ে থাকলো। ইব্রাহিম ক্রমাগত ইশারায় ওকে না বলতে বলল, আর মুস্কান আগ্রহ ভরা চোখ দুটো নিয়ে ইরার উত্তরের আশায় দাঁড়িয়ে থাকলো। ইরা দোটানায় পড়ে গেল। তারপর কিছু একটা ভেবে বলল, অবশ্যই ভাবি। ইব্রাহিম অগ্নিদৃষ্টিতে ইরার দিকে তাকায় ইশারায় ওকে মারার হুমকি দিল। ইরা ভয়ে একটা ঢোক দিল। মুস্কান মুচকে এসে ভিতর প্রবেশ করে ইব্রাহিমের মুখের উপর দরজা লাগিয়ে দিল। ইব্রাহিম রাগে দেয়ালে একটা লাথি মারল। তারপর হাত মুষ্টিবদ্ধ করে নিজের রুমের দিকে চলে গেল। সারা রাত ও ঘুমাতে পারেনি। অসহ্যকর অনুভূতি হয়েছে, তাই উত্তম রূপে অজু করে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলো। তাহাজ্জুদের নামাজ পড়ার পর ওর মন কিছুটা শান্ত হলো, কিন্তু পুরোপুরি ভালো হলো না। জায়নামাজে বসে থেকে বাকি রাতটাও কাটিয়ে দিল। ফজরের নামাজ আদায় করে মুস্কান নিজের রুমের দিকে চলে গেল। রুমে প্রবেশ করে বিছানায় তাকাতেই ও চমকে উঠল।
ইব্রাহিম বিছানায় আছড়া হয়ে বসে ওর দিকে রক্তাক্ত চোখে তাকিয়ে আছে। মুস্কান ভিতরে প্রচন্ড ভয় পেল, উপরে সেটা প্রকাশ করলো না। স্বাভাবিকভাবে বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করতে লাগলো। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুস্কান শুকনো ঢুক গিলে মনে মনে বলল, ইরার বলা কথার মানে আজ বুঝতে পারলাম। উনি যে ভয়ঙ্কর রাগী সেটা ওনার চোখ দেখেই বোঝা যাচ্ছে। তোর আজ কি হবে রে সুমু? তুই শেষ। মুস্কান সময় নিয়ে ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোলো। ইব্রাহিমের মুখভঙ্গি অপরিবর্তিত, এখনও ওর দিকে রক্তলাল চোখে তাকিয়ে আছে। মুস্কান উপরে উপরে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ড্রেসিং টেবিলে গিয়ে মাথা আঁচড়াতে লাগলো। মাথা আঁচড়ানোর সময় আয়নায় ইব্রাহিমের প্রতিবিম্বের দিকে চোখ যেতেই ও চমকে উঠল। এখনও ওভাবেই তাকিয়েছে ইব্রাহিম। মুস্কান মনে মনে বলল, রেহাই দিন জাদরান সাহেব, আপনার এই ভয়ঙ্কর চাহনি আমার সহ্য হচ্ছে না। মাথা আঁচড়ানো শেষে মুস্কান হেয়ার ব্যান্ড খুঁজতে লাগলো। ভাগ্যের কি নির্মম পরিহাস, হেয়ার ব্যান্ডটা ইব্রাহিমের পাশে বেডসাইড টেবিলে রাখা। মুস্কান কপাল কুঁচকে মনে মনে বলল, হায় আল্লাহ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, আজ সেটা প্রমাণিত। মুস্কান জোরে জোরে শ্বাস নিয়ে মনে সাহস জোগালো। অতঃপর ধীর কদমে ওর দিকে এগিয়ে যেতে লাগলো। হেয়ার ব্যান্ডটা নিতে যাবে তার আগেই মুস্কান হাতে হ্যাঁচকা টান অনুভব করলো। ইব্রাহিম ওকে টেনে বিছানায় শুয়ে দিয়ে ওর দু হাত ঠেসে ধরে চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাহস কি করে হলো রুম থেকে বেরিয়ে যাওয়ার? ইরার কাছে কেন গেলে? মুস্কানের ভয়ে চোখ বড় বড় হয়ে গেছে। ও মিনমিন গলায় বলল, আপনাকে ওই মেয়ের সাথে দেখে আমি কি একটু রাগও করতে পারবো না? আমার কি রাগ দেখানোর অধিকার নেই? আলবাত আছে, রাগ করার অভিমান করার অধিকার তোমার সম্পূর্ণ আছে, কিন্তু সেটা এই চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমাদের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বাইরে যাবে কেন? আমাদের মধ্যে যা হবে সব এই রুমের মধ্যেই থাকবে। তুমি কেন ইরার রুমে গিয়ে সেটা পাবলিক করে দিলে? আমার রাগটা ঠিক সেখানেই। বুঝতে পারিনি জাদরান সাহেব, দ্বিতীয়বার আর এমন আচরণ করব না, সত্যি বলছি। ওয়াল্লাহি আর করব না, মাফ করে দিন। মাফ তো করতে চাই, কিন্তু আমার রাগ কমছে না। আমি কি করব এখন তোমার সাথে? বলুন কি করলে আপনার রাগ কমবে, আমি তাই করব। ইব্রাহিম এক দৃষ্টিতে মুস্কানের দিকে তাকিয়ে থেকে বলল, I want to kiss you continuously. That's how my anger will decrease. বলেই ইব্রাহিম মুস্কানের ওষ্ঠপুটে চুম্বন করতে লাগলো, যতক্ষণ পর্যন্ত না ওর রাগ কমে। আজ সকাল থেকে মুস্কান অসুস্থ হয়ে শুয়ে আছে। পেটে হাত চেপে মেয়েটা বিছানায় তড়পাচ্ছে। পিরিয়ডের প্রথম দিন ও ব্যথার তাড়নে নড়তে পারে না। ইব্রাহিম আজ দুপুরে অফিস থেকে চলে এসেছে। অফিসে কিছু সমস্যা হওয়ায় আজ তাড়াতাড়ি ছুটি হয়েছে। বাসায় এসে মুস্কানের অবস্থা দেখে ওর মনটা খারাপ হয়ে গেল। ধীর পায়ে এগিয়ে গিয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে মুস্কানের গালে হাত রেখে নরম কণ্ঠে বলল, ব্যথার ওষুধ এনে দিব, খাবে? মুস্কান ব্যথাতুর মুখে নির্জীব হেসে বলল, না, এটা নর্মাল, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার গরম দিচ্ছি। লাগবে না ওয়াইফি, তুমি শুয়ে থাকো, আমি অফিস থেকে খেয়ে এসেছি। বলে ও ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। টি শার্ট আর ট্রাউজার পরে ইব্রাহিম ল্যাপটপ নিয়ে বসলো। অফিসের কিছু প্রয়োজনীয় কাজ করা বাকি রয়েছে, তবে কাজ করার প্রতি ওর কোনো মনোযোগ নেই। বারবার বিছানায় নিদারুণ যন্ত্রণা চটফট করতে থাকা মেয়েটার দিকে তাকাতে লাগলো উদাস মুখে। ইলিনা হাসনাতের আওয়াজ শুনতে মুস্কান পেটে হাত চেপে রেখে চটজলদি বিছানা থেকে উঠে পড়লো। আচমকা ওঠে ও পড়ে যেতে ধরলো। ইব্রাহিম গিয়ে নিজের বলিষ্ঠ হাতে ওকে আঁকড়ে ধরলো। মুস্কান মলিন হেসে বলল, জাজাকিল্লা জাদরান সাহেব। নিজেকে সামলে মুস্কান রুমের বাইরে যাওয়ার জন্য উদ্যত হলো। ইব্রাহিম পিছন থেকে বলে উঠল, তুমি বিশ্রাম নাও ওয়াইফি, আমি দেখছি আম্মুর কি লাগবে। ইব্রাহিমের কথাটা গায়ে না মেখে মুস্কান বাইরে চলে গেল। কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থেকে ইব্রাহিম বাথরুমে গিয়ে অজু করে আসলো। তারপর জায়নামাজ বিছিয়ে বউর সুস্থতার জন্য দুরাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে লাগলো। মুস্কান রুমের সামনে এসে এরূপ দৃশ্য দেখে ব্যথাতুর মুখে তৃপ্তির হাসি হাসলো। খুশিতে ওর চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। দোয়া শেষে ইব্রাহিম উঠে দাঁড়ালো। মুস্কানকে দাঁড়িয়ে থাকতে দেখেও লম্বা লম্বা পা ফেলে ওর দিকে এগিয়ে গিয়ে ওকে ধরে ধরে বিছানায় এনে বসিয়ে দিল। মুস্কান এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে মোহিত কণ্ঠে বলল, আমি কি এত ভালো স্বামী পাওয়ার আদৌ যোগ্য? আল্লাহর কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। ইব্রাহিম ওর গালে হাত দিয়ে বলল, বিশ্রাম নাও ওয়াইফি, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। মুস্কান অনুরোধের স্বরে বলল, আমাকে একটু জড়িয়ে ধরে থাকবেন জাদরান সাহেব, তাহলে ব্যথা কমে যাবে। ইব্রাহিম তৎক্ষণাৎ মুস্কানকে নিজের সাথে মিশিয়ে নিল। মুস্কান ওকে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করতে লাগলো। একটু পর আবারও ইলিনা হাসনাতের আওয়াজ ভেসে আসলো। মুস্কান ইব্রাহিমকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নামলো। ইব্রাহিম ওকে আটকে দিয়ে বলল, আজ অন্তত বিশ্রাম নাও ওয়াইফি, কাজ পরে করলেও চলবে। মুস্কান সামান্য হেসে বলল, মা একা একা আর কত কাজ করবে বলো তো? বয়স হয়ে যাচ্ছে ওনার, আমি থাকতে উনি কেন কাজ করতে যাবেন? কথাগুলো বলা শেষে মুস্কান রুম থেকে বেরিয়ে গেল।
ইব্রাহিম বিছানা থেকে উঠে বলল, ঠিক বলেছ, আম্মুর বয়স হয়ে যাচ্ছে, একা একা কাজ করা উচিত না। তো আম্মুর হয়ে কাজটা আমি করতে পারি। তোমাকে আমি আজ কিছুতেই কাজ করতে দিব না ওয়াইফি। ইব্রাহিম লম্বা লম্বা পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে যেতেই ওর কদম থেমে গেল। ইলেনা হাসনাত এক কাপ চা মুস্কানের দিকে এগিয়ে দিয়ে বললেন, ব্যথা যন্ত্রণা পাচ্ছ অথচ তুমি আমাকে বলনি কেন? একটু আগে তোমাকে না ডাকলে তো আমি জানতেই পারতাম না। এই নাও, আদা দিয়ে চা বানিয়েছি, এটা খাও, ব্যথা কমে যাবে। মুস্কান ছলছল চোখে চায়ের কাপটা নিয়ে নিল। ইলেনা হাসনাত অবাক হয়ে বললেন, কাঁদছো কেন মা? মুস্কান নাক টেনে বলল, আপনারা সবাই এত ভালো কেন? আমার খুশিতে কান্না পায়। ইলেনা হাসনাত মুচকে এসে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, পাগলি মেয়ে। এসব দৃশ্য দেখে ইব্রাহিম মুচকে হাসলো। তারপর কিছু একটা ভেবে কিচেনে চলে গেল। পানির পটে হালকা গরম পানি ভরে সেটা নিয়ে ও রুমে চলে আসলো। মুস্কান কিছুক্ষণ আগে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়েছে। ইব্রাহিম ধীর পায়ে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, এটা পেটে রাখো, আরাম পাবে। মুস্কান বাধ্য মেয়ের মতো পটটা নিয়ে পেটে রাখলো। আসলেই ওর অনেক ভালো লাগলো। ব্যথা অনুভূত হচ্ছে না আর। মুস্কান দাঁত কেলিয়ে বলল, জাদরান সাহেব শুনুন, ইব্রাহিম পিছু ঘুরে বলল, কি? একটা নাশিদ শোনাবেন? এমন একটা নাশিদ শোনান যেটা শুনলে আমার মন অনেক ভালো হয়ে যাবে। ইব্রাহিম ওর সম্মুখে বসে গলা খাখারি দিয়ে গাইতে লাগলো। লা 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 লা, না তাজুল মালা কাইনাস দাদা জামালা, ও হো কুন আন্তা টাজ দাদা জামালা। সূর্যের সোনালি আলো এসে বেলকনির উজ্জ্বলতা বাড়িয়ে দিচ্ছে। মুস্কান সেখানে কিছুক্ষণ বসে থেকে রুমে চলে আসলো। তারপর ঘর গোছগাছ করে বিছানায় গা এলিয়ে দিয়ে কপালে হাত থেকে চোখ বুঝলো। এমন সময় ওর ফোনটা বেজে উঠলো। মুস্কান তাড়াহুড়ো না করে আস্তে ধীরে ফোনটা হাতে নিয়ে দেখলো ফোনের স্ক্রিনে ইয়া আমিরা ভেসে উঠেছে। মুস্কান ফোন রিসিভ করে মুচকে হেসে বলল, ইয়া আমিরা, আমার রাজকুমারী, কি এই অবস্থা? অপর পাশ থেকে তাহমিদার উত্তেজিত কণ্ঠস্বর কানে আসলো। শালা, আমার অবস্থা খুব ভয়াবহ, আমাকে সাহায্য কর মুসু। মুস্কান ভ্রুকুচকে চিন্তিত স্বরে বলল, কেন, কি হয়েছে? তোকে সেদিন বললাম না আমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে? হ্যাঁ তো। কে পাঠিয়েছে জানিস? না। ওই ছেলেটা, লাল না গোলাপি না নীল নাম যে ছেলেটার। মুস্কান বিস্ফোরিত কণ্ঠে বলল, কি? ওই ছোকরা তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে? তার বলছি কি মুসুরে, আমি ওই প্লে বইকে বিয়ে করব না। এখন তো ভোলা ভালা ভদ্র সভ্য ছেলে হয়ে আব্বুর সাথে বাইরে কথা বলছে। ওই লাল না নীল নাকি ভালো হয়ে গেছে, আল্লাহর পথে নাকি ফিরে এসেছে। মুস্কান কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, এত সহজে বিশ্বাস করা ঠিক হবে না। ওই ছেলে লেবাসধারী হবে না তার কি নিশ্চয়তা? তুই বরং আঙ্কেলকে আরো ভালো মতো সূক্ষ্মভাবে ওর বিষয়ে খোঁজ খবর নিতে বল। হ্যাঁ, আপু ভালোভাবেই খোঁজ নিয়েছে, সবাই পজিটিভ রিভিউ দিয়েছে। এটাও বলেছে যে আগে অনেক উদ্ধত আচরণ করলেও এখন একেবারে ভালো হয়ে গেছে। পাড়া প্রতিবেশী সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলেছে। আর ওই লাল না নীলের অমায়িক ব্যবহারে সবাই বেশ মুগ্ধ হয়েছে, সাথে আমার আব্বুও। কিন্তু ওই ছেলেকে আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমি এখন কি করি মুসু? মুস্কান জোরে একটা শ্বাস নিয়ে নরম গলায় বলল, দেখ তাহু, আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে যে কাউকে হেদায়েত প্রাপ্ত করে দিতে পারেন। হতেও তো পারে ছেলেটা ভালো হয়ে গেছে। আমরা তো আগে এমন ছিলাম না, তাই না? তুই বরং আজ তাহাজ্জুদের নামাজ পড়, দেখ আল্লাহ তোকে কি সংকেত দেয়। আপাতত ওই ছেলের সাথে কথা বলে গিয়ে। তাহমিদা দোনামোনা করে বলল, আচ্ছা তাই করব। যা কিল্লা ইয়া আমিরা। ওয়াইয়া কি শোনা, বেস্ট অফ লাক, গো অ্যাহেড। তাহমিদা আর নীল মুখোমুখি বসে আছে। তাহমিদার পরনে খয়েরি কালারের লং জামা আর হিজাব পরা, অন্যদিকে হাতে ব্যান্ড, চুলে জেল আর বোতাম খুলে রেখে শার্ট পরে স্টাইলিশ নীল আজ বেশ সভ্যভাবে একটা সবুজ পাঞ্জাবি পাজামা পরে চুলগুলো সুন্দরভাবে পরিপাটি করে রেখেছে। দুজনেই নীরবতা পালনে ব্যস্ত, এমন ভাব যেন ওদের মধ্যে নীরবতা পালন করার প্রতিযোগিতা চলছে। অবশেষে প্রতিযোগিতাতে হার মেনে তাহমিদা কাটকান গলায় বলল, তা লাল বা নীল আপনি কি আদৌ ভালো হয়েছেন, না অভিনয়ে নিজের নাম লেখানোর জন্য অ্যাক্টিং স্কিল বাড়াচ্ছেন? নীল অত্যন্ত শান্ত স্বরে বলল, ইটস নীল ম্যাডাম। আই ডোন্ট কেয়ার। তবে একটা কথা, আপনার নাম কি শুধু রঙের নামই রেখেছে, নাকি আগে পিছু কিছু আছে? কেন থাকবে না, আমার নাম মোহাম্মদ নীল শাহরিয়ার। তা ভালো। নামগুলো আলমারিতে লুকিয়ে রেখে লাল বা নীল ব্যবহার করার কোনো বিশেষ কারণ? নীল সামান্য হাসল, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল,
অ্যাটিটিউড বজায় রাখার জন্য নীল নামটা পারফেক্ট লেগেছিল। নামটার মধ্যে একটা সেলিব্রিটি ভাব রয়েছে, আর এমন নাম মেয়েদের আকর্ষণ করে বেশি। এই তো এসে গেছেন নিজের আসল রূপে। আপনি ভালো হতে পারেন এটা আমি স্বপ্নেও বিশ্বাস করব না। অযথা আপনাকে মুখ দেখিয়ে নিজের স্বামীর হক নষ্ট করে ফেললাম। নীল ভ্রুকুচকে বলল, ও হ্যালো, পুরো কথা তো শুনবে ম্যাডাম। এতক্ষণ যেসব বললাম এগুলো আমার পূর্বের ভাবনা ছিল। আজ থেকে আমি অনলি মোহাম্মদ শাহরিয়ার, তোমার মোহাম্মদ শাহরিয়ার ম্যাডাম। আপনাকে কেন আমি বিশ্বাস করব? ঠিক কেন করবে? তোমার কথা যুক্তিপূর্ণ, বাট আল্লাহর নাম নিয়ে একবার বিশ্বাস করে দেখো, ওয়াল্লাহি ঠকবে না ম্যাডাম। এটা আমার প্রতিজ্ঞা তোমার প্রতি। তাহমিদার মনটা হঠাৎ শীতল হলো। মনে মনে বলল, সিদ্ধান্তটা আমি আজ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার পর নিব। তবুও মন বলছে আপনাকে একটা সুযোগ দেওয়া যায়। তাহমিদাকে চুপ থাকতে দেখে নীল গলা খাকারি দিয়ে বলে উঠল, সেদিন কলেজে তোমার বান্ধবী বলেছিল স্বামীর দিকে তাকালে কোনো দোষ নেই। তাহলে তুমি কেন আমার দিকে একবারের জন্য তাকাচ্ছ না? নাকি আমায় বিয়ে করবে না ম্যাডাম? তাহমিদা চোখ তুলে প্রথমবারের মতো ওর দিকে তাকিয়ে ওকে কাছে থেকে পরখ করলো। মানতে হবে ছেলেটা বেশ সুদর্শন। কয়েক মুহূর্ত ওর স্বাভাবিক মুখমণ্ডলটার দিকে তাকিয়ে থেকে তাহমিদা জড়তাবিহীন গলায় বলল, এর জবাব আমি কাল দিব। নীল মুচকি হেসে বলল, তার মানে আমার একটা সুযোগ আছে বই কি? তাহমিদা শান্ত মুখে ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে থাকলো। তা দেখে নীল বাঁকা হেসে বলল, তোমাকে যতটা সুন্দরী ভেবেছিলাম তুমি তার থেকেও দ্বিগুণ সুন্দরী ম্যাডাম। এই লাল নীল ধুত্তেরি মোহাম্মদ শাহরিয়ারের যোগ্য অ্যান্ড পারফেক্ট বউ তুমি। তাহমিদা মাথা নিচু করে ঠোঁট চেপে হাসতে লাগলো। বলতে আপত্তি নেই, নীলের শেষের কথাটা হাসি পেল। প্রথমের কথায় বেশ লজ্জা পেয়েছে ও। নীল অমায়িক হাসি মুখে লেপ্টে রেখে তাহমিদার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। মুস্কান খোশ মেজাজে রুমের ভিতরে প্রবেশ করলো। তা দেখে ইব্রাহিম বলল, আমার ওয়াইফিকে আজ এত খুশি লাগছে কেন? কোনো গুড নিউজ? শেষোক্ত কথাটা ইব্রাহিম বাঁকা হেসে বলল। মুস্কানের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে ও বলল, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে, পরের সপ্তাহে ওর বিয়ে, তাই এত খুশি লাগছে। আর জানেন, ও আমাকে বিয়ের 3 দিন আগেই ওখানে উপস্থিত হতে বলেছে। ইব্রাহিমের মুখটা চুপসে গেল। মুস্কান ওর দিকে এগিয়ে এসে বলল, কি হলো জাদরান সাহেব? ওয়াইফি, তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। সে জায়গায় তুমি এতদিন আমাকে ছেড়ে থাকার কথা বলছো। বিয়ে তো একবারই হয়, আমি ওর বিয়ে মিস করতে চাই না জাদরান সাহেব, প্লিজ বুঝুন। আমাকেও বোঝো ওয়াইফি। মুস্কানের মুড অফ হয়ে গেল। ঠোঁট উল্টে বুকে দুহাত গুজে বসে থাকলো। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইব্রাহিম হেসে ফেলল। তারপর ওকে নিজের কাছে টেনে এনে বলল, আচ্ছা আচ্ছা যেতে দিব, তবু মুখটা মরা মাছের কঙ্কালের মতো করে রেখো না। মুস্কানের মুখটা মুহূর্তে ঝলমলে উঠল। তা দেখে ইব্রাহিম দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, স্বামীকে ছাড়া এতদিন থাকবে তাতে কোনো আফসোস নেই মেয়ের, পোড়া কপাল আমার। ওকে বিড়বিড় করতে দেখে মুস্কান ভ্রুকুচকে বলল, একা একা কি বলছেন? কিছু না, তবে একটা কথা, তোমাকে যেন বিয়ের বাড়িতে কোনো ছেলে দেখতে না পারে, ওকে? ভুলে যেও না তুমি আমার আমানত, একান্ত আমার ওয়াইফি। আর যেটা আমার সেটা শুধুই আমার, কাউকে এক বিন্দু পরিমাণ দিতে আমি রাজি না, আন্ডারস্ট্যান্ড? মুস্কান কমান্ডারদের মতো করে বলল। ইয়েস স্যার। তা দেখে ইব্রাহিম হেসে ফেলল। অতঃপর হাসি থামিয়ে বিছানা থেকে নেমে ইব্রাহিম ল্যাপটপ নিয়ে চেয়ার টেবিলে বসে পড়লো অফিসের কাজ করার জন্য। মুস্কান বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। ফ্যানের বাতাস আর বেলকনি থেকে আসা প্রাকৃতিক বাতাসের কারণে টেবিলে রাখা প্রয়োজনীয় কাগজপত্রগুলো উঠতে শুরু করে দিল। ইব্রাহিম কাজ করার পাশাপাশি ওগুলোকে উড়া থেকে আটকাতে হিমশিম খেয়ে যাচ্ছে। ওর অবস্থা দেখে মুস্কান বিছানা থেকে নেমে ওর পাশে একটা চেয়ার টেনে বসলো। তারপর কাগজগুলো ধরে রেখে উড়ার থেকে বাঁচালো। ইব্রাহিম মুচকি এসে ওকে ধন্যবাদ জানালো। তারপর ল্যাপটপে কাজ করতে লাগলো। বাতাসে মুস্কানের লম্বা চুলগুলো ক্রমাগত উঠতে লাগলো। ইব্রাহিমের চোখ সেখানে আটকে গেল। ও কাজ করার পাশাপাশি বারবার মুস্কানের দিকে তাকাতে লাগলো। তা দেখে মুস্কান ব্যঙ্গ করে বলল, আমার মতো শ্যামলা মেয়ের দিকে এত তাকানোর কিছু হয়নি জাদরান সাহেব, কাজে মনোযোগ দিন। ইব্রাহিম শান্ত চোখে মুস্কানের দিকে তাকালো। তারপর মোহিত কণ্ঠে বলল, এই শ্যামলা মেয়েটাই আমাকে যে কি পরিমাণ ঘায়েল করেছে সেটা যদি জানতে, তাহলে এই কথাটা আমার সামনে বলার আগে 100 বার ভাবতে তুমি। মাঝে মাঝে তোমার মায়ামাখা সৌন্দর্যের দিকে তাকালে নিজের সৌন্দর্য ফিকে লাগে আমার কাছে, মনে হয় আমি তোমার যোগ্য নই। কথাটা বলে ইব্রাহিম স্বাভাবিকভাবে ল্যাপটপে কাজ করতে লাগলো।
কিন্তু মুস্কান অপলকভাবে অদ্ভুত দৃষ্টিতে ইব্রাহিমের দিকে তাকালো। ওর চোখের পলক একদম পড়ছে না। ইব্রাহিম ওর দিকে তাকালেও ও নিজের দৃষ্টি সরাচ্ছে না। ওর অবস্থা দেখে ইব্রাহিম খানিকটা অবাক হয়ে গেল। মুস্কান এখনো তাকিয়েই আছে। হঠাৎ ওর হাতে ধরে রাখা কাগজপত্র উঠতে ধরলেই মুস্কানের হুঁশ ফিরল। ব্যস্ত হাতে কাগজগুলো আবারও নিজের আয়ত্তে নিয়ে আসলো, তবে ইব্রাহিমের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে। ইব্রাহিম ল্যাপটপ বন্ধ করে সরাসরি মুস্কানকে নিজের অনেক কাছাকাছি নিয়ে আসলো। ঘটনার আকস্মিকতায় মুস্কান চমকে উঠে বলল, কি করছেন? তুমি এতক্ষণ কি করছিলে ওয়াইফি? ওভাবে কেন আমার দিকে তাকিয়েছিলে? মুস্কান থতমত খেয়ে গেল। গলা কাখারি দিয়ে বলল, ভুল করে দেখে ফেলেছি, আর দেখবো না। ভুল করেই যখন ফেলেছো, শাস্তি তো পেতেই হবে ওয়াইফি। বলে ইব্রাহিম মুস্কানের পাতলা অস্ত্রকে নিজের বলিষ্ঠ অস্ত্রের আয়ত্তে নিয়ে আসলো। কিছুক্ষণ পর ইলিনা হাসনাতের আওয়াজ আসতেই দুজনে একে অপরের থেকে দূরে সরে গেল। ইলিনা হাসনাত রুমে প্রবেশ করে সামান্য হেসে বললেন, মুস্কান, আমার চাচি শাশুড়ি এসেছে তোমাকে দেখার জন্য, আমার সাথে আসো। মুস্কান মাথায় ওড়না ভালোভাবে দিয়ে শাশুড়ি মায়ের সাথে ড্রয়িং রুমে চলে গেল। ইব্রাহিম হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, আর একটু পর আসলে কি এমন হতো আম্মু? ইলিনা হাসনাতের চাচি শাশুড়ি জমিলা বেগম পায়ের উপর পা তুলে সোফায় বসে পান চিবুচ্ছেন। পান খাওয়ার দরুন ওনার ঠোঁট আর দাঁত টকটকে লাল বর্ণ ধারণ করেছেন। ড্রয়িং রুমে এসে মুস্কান মিষ্টি করে হেসে ওনাকে সালাম দিলেন। জমিলা বেগম বেজার মুখে সালামের জবাব দিয়ে বললেন, তা সেরি, বড়দের যে পা ছুঁয়ে সালাম করতে হয় সেই শিক্ষা কি তোর বাপ মায় তোরে দেয় নাই? মুস্কান সামান্য হেসে বলল, দাদি, বড়দের কেন কাউকে পা ছুঁয়ে সালাম করে ইসলামে জায়েজ নেই। আল্লাহ ছাড়া কারোর সামনে আমি মাথা নোয়াতে ইচ্ছুক নই। পা ছুঁয়ে সালাম করার কোনো আদেশ কোরআনে দেওয়া হয়নি, কিংবা নবীজি আমাদের বলে যাননি। জমিলা বেগম পাশে রাখা কৌটায় পানের পিচকে ফেলে কর্কশ গলায় বললেন, আজকে সেরি আমাকে ইসলাম শেখায়। আমার তোর চেয়ে ভালো জানা আছে। আমার সামনে মাতব্বরি করতে আইসোস সেরি? না দাদি, এটা মাতব্বরি না, যা সত্যি তাই তো বললাম। জমিলা বেগম ইলিনা হাসনাতকে উদ্দেশ্য করে খেকিয়ে উঠে বললেন, এটাকে কোথা থেকে ধরে আনছোস? এমনিতেই তো গায়ের রং ময়লা, তার সাথে আমার অমন সুন্দর নাতিটারে বিয়ে দিয়েছিস, তার উপর এই সেরি আমারে জ্ঞান দিতে আইছে। ইলিনা হাসনাত কিছুটা খেপে গেছে, তবে মুস্কানের উপর না, জমিলা বেগমের উপর। কণ্ঠে নমনীয়তা এনে বললেন, মাফ করবেন চাচি, কিন্তু আমার একবারও মনে হয়নি আমার বৌমা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে। মুস্কান শুধু আপনার একটা ভুল ধারণা ভেঙে দিয়েছে, তাও শান্তভাবে। এতে তো আমি দোষের কিছু দেখছি না। আর হ্যাঁ, আমার বৌমা লাখে একটা। খবরদার ওকে নিয়ে কটূক্তি করবেন না চাচি। আমার ছেলের পছন্দের তারিফ করতে আমি বাধ্য। এমন একটা বৌমা আমাকে খুঁজে এনে দিন দেখি। জমিলা বেগম অবাক হয়ে ইলিনা হাসনাতের দিকে তাকিয়ে বললেন, বাবা, কিছুদিনের মধ্যে বস কইরা ফেলাইছে দেখছি। একটা কথা বলছি হন, এই কাল নাগিনি তোরে আর তোর পরিবারকে ধ্বংস করে ছাড়বে। সে আমি বুঝে নিব চাচি। আপনার দেখা হয়ে থাকলে রুমে গিয়ে বিশ্রাম করুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। জমিলা বেগম গম্ভীর প্লাস থমথমে মুখে গেস্ট রুমে চলে গেলেন। ইলিনা হাসনাত মুস্কানের কাছে এসে বললেন, চল বৌমা, রান্না করতে হবে। জমিলা বেগমের কটূক্তি শুনে মুস্কানের চোখ ছলছল করে উঠছিল। পরে শাশুড়ির কথা শুনে ওর মনটা ভালো হয়ে গেছে। ও ইলিনা হাসনাতের দিকে তাকিয়ে বিস্ফোরিত কণ্ঠে বলল, মা, আমি কাল নাগিনি? ডাইরেক্ট মানুষ থেকে আমাকে সাপ বানিয়ে দিল। ইলিনা হাসনাত জোরে হেসে উঠে বললেন, আর উনি কাল নাগিনীর দাদি শাশুড়ি, মানে ঢ্যাঁড়স সাপ। তাহমিদার ইচ্ছাতেই ওদের বিয়েটা সুন্নতি উপায়ে হয়েছে। কোনো জাঁকজমক গান বাজনা ছিল না। নীল আর তাহমিদার বিয়ের প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। তো ওরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। তাহমিদা, মুস্কান আর ইব্রাহিমকেও নিজেদের সাথে ঘুরতে ডেকেছে। আজকে একটা পার্কে যাওয়ার জন্য মুস্কান আর ইব্রাহিম রেডি হয়ে নিল। বাইক এসে পার্কের সামনে থামতে মুস্কান নেমে পড়ল। ইব্রাহিম বাইক নির্দিষ্ট জায়গায় রেখে ওকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। তাহমিদা আর নীল একটু আগেই পৌঁছেছে। ওকে দেখার সাথেই মুস্কান ইব্রাহিমের হাত ছেড়ে দিয়ে ছুটে তাহমিদাকে গিয়ে জড়িয়ে ধরল। তারপর দুজনে হাসতে হাসতে একসাথে কথা বলতে লাগলো। বিয়ের পর এই প্রথম মুস্কানের সাথে তাহমিদার দেখা হলো। মুস্কানের এমন আচরণে ইব্রাহিম পুরো আহাম্মক হয়ে গেল। যে মেয়ে সবসময় চুপচাপ থাকে, তাকে হঠাৎ এভাবে দেখলে অবাক হওয়ারই কথা।
নিজেকে সামলে ইব্রাহিম নীলের দিকে চলে গেল। তারপর ওর সাথে সৌজন্যমূলক কথা বলল। মুস্কান আর তাহমিদা একটা টেবিল দখল করে বসে আছে। ওদের থেকে খানিকটা দূরে অন্য একটি টেবিল দখল করে ইব্রাহিম আর নীল বসে আছে। এই 1 মাসের যত খুঁটিনাটি কথা আছে তার সব কিছু মুস্কান আর তাহমিদা একে অন্যকে বলতে লাগলো আর হাসতে লাগলো। হঠাৎ একটা ছেলে মুস্কানদের টেবিলের কাছাকাছি গিয়ে অবাক ও উচ্ছ্বসিত নয়নে বলল, আরে মুসু, কেমন আছিস? নিহানকে দেখতে মুস্কান সামান্য হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? নিহান মুস্কানের বাল্যকালের বন্ধু। হাই স্কুলে উঠে ওর সাথে আর দেখা সাক্ষাৎ হয়নি। একই কলেজে পড়লেও মুস্কান ওর সাথে কখনো কথা বলেনি, কিন্তু নিহান ওকে দেখলে ভালো মন্দ জিজ্ঞাসা করে। মুস্কান কাটছাট করে ওর প্রশ্নের উত্তর দিয়ে সেখান থেকে চলে আসে। নিহান হেসে বলল, ভালো। তা তুই বিয়ে কবে করছিস? দাওয়াত দিবি না? আমার অলরেডি বিয়ে হয়ে গেছে ব্রো, বিয়ের অনেক মাস হয়ে গেছে। নিহান ভ্রুকুচকে বলল। কি? কবে হলো তোর বিয়ে? নিহানের পাশে থাকা আরেকটা ছেলে উত্তেজিত হয়ে বলতে লাগলো, না, এটা হতে পারে না মুস্কান। তুমি বিয়ে করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য আমি পড়াশোনায় মনোযোগী হয়েছি। মুস্কান, তোমাকে আমি বিয়ে করতে চাই। আর কয়েকটা বছর ওয়েট করা যেত না? রোহানের পাগলামি বেড়ে যেতে মুস্কান আর তাহমিদা চট করে বসা থেকে উঠে পড়ল। রোহান উত্তেজিত হয়ে বলতে লাগলো, মুস্কান, তুমি শুধু আমার। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এসব বলতে বলতে রোহান মুস্কানের দিকে এগিয়ে যেতে লাগলো। মুস্কানের কাছাকাছি যেতে ধরতে ইব্রাহিম এসে রোহানকে ধরে ফেলল। ইব্রাহিমের মুখটা অগ্নিমূর্তি ধারণ করেছে। ও রোহানের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে পড়ল, বেয়াদব, তোর সাহস কি করে হয় আমার ওয়াইফের সাথে এভাবে কথা বলার? রোহানও তেজ নিয়ে বলল, ও আমার, তুই আমাদের মাঝখানে চলে এসেছিস। তুই না আসলে আমি ঠিকই মুস্কানকে বিয়ে করার জন্য রাজি করিয়ে নিতাম। ইব্রাহিম ওর কলার আরো জোরে চেপে ধরে গর্জন করে বলল, ডোন্ট আটার মাই ওয়াইফস নেম ইন ইউর মাউথ। শি ইজ মাই ওয়াইফ, শি ইজ অনলি মাইন। ওদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হতেই নীল আর নিহান এসে ওদেরকে বহু কষ্টে আলাদা করলো। ইব্রাহিম রাগে লাল হয়ে গেছে। ও রীতিমতো রাগে ফুঁসছে। নিহান জোর করে রোহানকে সেখান থেকে নিয়ে গেল। মুস্কান ভয়ে জমে গেছে। তাহমিদ ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ইব্রাহিম নীলের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চেয়ারে গিয়ে বসে নিজের চুল টেনে ধরে রাগ কন্ট্রোল করতে লাগলো। সেদিকে তাকে মুস্কান ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেল। নীল আর তাহমিদা ওই টেবিলে বসে সামনে ওদের দিকে তাকিয়ে আছে। মুস্কান চুপচাপ ইব্রাহিমের সম্মুখে গিয়ে বসলো। ইব্রাহিম এক পলক ওর দিকে তাকিয়ে পুনরায় চোখ সরিয়ে নিল। মুস্কান আলতো করে ওর হাতের উপর হাত রেখে নরম কণ্ঠে বলল, শান্ত হন জাদরান সাহেব, রাগ করবেন না, প্লিজ শান্ত হন। ইব্রাহিম হাত সরিয়ে নিল। মুস্কান পুনরায় ওর হাতের উপর হাত রাখলো। আবারও ইব্রাহিম হাত সরিয়ে নিল। মুস্কান কিছু একটা ভেবে পাশের একটা শপে চলে গেল। ওখান থেকে একটা কোন আইসক্রিম কিনে এনে মুস্কান ইব্রাহিমের সম্মুখে বসলো। তারপর মিথ্যাকে সে গলা খাখারি দিয়ে বলল, আপনার জন্য একটা গোল্ডেন না ডায়মন্ড অফার রয়েছে। আমি কখনো কারোর সাথে নিজের আইসক্রিম শেয়ার করি না, কিন্তু আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। তবে সেই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য। আপনার জন্য এই ডায়মন্ড অফারটা 10 মিনিটের জন্য বহাল থাকবে। তার মধ্যে যদি আইসক্রিমটা না নেন তাহলে কি করব জানেন? নিশ্চয়ই ভাবছেন অফার শেষ করে দিব, কিন্তু আমি এই অফার আরো 10 মিনিটের জন্য বাড়িয়ে দিব। ইব্রাহিম ব্রোকোজকে ওর দিকে তাকিয়ে আছে। পর মুহূর্তে হেসে ফেলল। তারপর বাঁকা হেসে বলল, ওয়াইফি, তোমার এই ডায়মন্ড অফার গ্রহণ করতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? নিজ হাতে খাইয়ে দিতে হবে। মুস্কান সামান্য হেসে ইব্রাহিমকে আইসক্রিম খাইয়ে দিতে লাগলো। এখন আর ইব্রাহিমের মুখে কোনো রাগের আভা নেই। ওর মুখে হাসিতে রূপান্তরিত হয়ে গেছে। এসব দেখে তাহমিদা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, দেখেছেন আমার বান্ধবী কিভাবে এক চুটকিতে দুলাভাইয়ের রাগ কমিয়ে দিল? নীল তাহমিদার একটু কাছাকাছি এসে বলল, তা তো দেখছি ম্যাডাম, কিন্তু আমার নজর যে সবসময় তোমাতেই নিবদ্ধ থাকতে চায় মিসেস শাহরিয়ার। তাহমিদা ওর কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করলো। আর নীল তার লজ্জাবতী বধূর দিকে অপলক চাহানিতে তাকিয়ে থাকলো। ভালোবাসির পর্ব শেষে ইব্রাহিম মুস্কানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল, কিন্তু মুস্কানের চোখে ঘুম নেই। ইব্রাহিমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ও ভাবনা মশগুল হয়ে আছে। অবশ্য ঘুম কেন ধরছে না এই ভাবনা মশগুলও, কোনো সিরিয়াস বিষয়ে ভাবনা ওর আসে না। হঠাৎ ফোনের আওয়াজে ওর ঘুম নিয়ে কড়া গবেষণায় ব্যাঘাত ঘটল। বেড সাইড টেবিল থেকে ফোনটা হাতে তুলে নিয়ে দেখলো একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। ব্রুকুচকে মুস্কান ফোন রিসিভ করে সালাম দিল। অপর পাশ থেকে রোহানের বিচলিত কণ্ঠস্বর ভেসে আসলো, মুস্কান, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। তুমি কেন বিয়ে করলে? আমি এখন কি করব? মুস্কানের মেজাজ বিগড়ে গেল, সাথে অবাক হয়ে গেল।
রোহানের সাহস দেখে। এত রাতে রোহান ফোন দিতে পারে মুস্কান সেটা ভাবতেও পারেনি। ও গম্ভীর গলায় বলল, দেখুন, আপনি কি করবেন সেটা আমি জানি না। আমি আমার স্বামীকে ভালোবাসি, এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না। মুস্কান, এভাবে বলো না প্লিজ। আমাকে এভাবে কষ্ট দিও না। ভাই, মাথা খারাপ করবেন না। আর হ্যাঁ, খবরদার আমাকে আর ফোন দিবেন না ভুলেও। বলে মুস্কান ফোন কেটে দিয়ে নাম্বারটা ব্লক লিস্টে রাখলো। ফোনটা পাশে রেখে ও ইব্রাহিমকে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। ইব্রাহিম পরম শান্তিতে ঘুমিয়ে আছে। মুস্কান অস্ফুট স্বরে বলল, আজকের কথা আপনাকে না বলাই ভালো। সেদিন যে রাগ দেখিয়েছি আপনার, সেটা আর দেখতে চাই না জাদরান সাহেব। পরের দিন ইব্রাহিম নিজের কাজে চলে গেল। মুস্কান সংসারের টুকিটাকে কাজ করে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে লাগলো। এমন সময় ফোন বেজে উঠতে মুস্কান ইব্রাহিমের কল ভেবে নাম্বার চেক না করে ফটাফট রিসিভ করে সালাম দিয়ে বলল, এত দ্রুত আমার কথা মনে পড়ে গেল? রোহান উচ্ছ্বসিত হয়ে বলল, তোমার কথাই তো সবসময় ভাবতে থাকি মুস্কান। তোমার কথা ভুলে যাব কিভাবে? মুস্কানের ভ্রু কুঁচকে গেল। ফোন কান থেকে নামিয়ে দেখলো অপরিচিত নাম্বার, তবে রাতেরটা না, এটা অন্য নাম্বার। ও অত্যন্ত রাগত স্বরে বলল, এই আপনার সমস্যা কি? আপনি বাংলা কথা বোঝেন না? আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ, নয়তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তোমার জন্য সবকিছু করতে রাজি আমি, তবু আমাকে দূরে ঠেলে দিও না। মুস্কান ফোন কেটে দিয়ে এই নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিল। পরে আরও অনেক নাম্বার থেকে মুস্কানের ফোনে ফোন এসেছিল। প্রথমে আর কয়েকটা রিসিভ করলো, পরে আর রিসিভ করেনিও। ফোন সাইলেন্ট করে রেখেছিল। ভেবেছিল রোহানকে ও একাই হ্যান্ডেল করতে পারবে, কিন্তু না, ওর টর্চার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আজকে সারাদিন মুস্কানের কাছে বিরক্তি মাখা ছিল। রাতের বেলা ইব্রাহিম ফিরে আসলে ওর মনটা একটু ভালো হলো। ওর জন্য খাবার গরম করে মুস্কান ওকে খাইয়ে দিল। ইব্রাহিম জেদ করে সবসময় মুস্কানের হাতে খাবার খায়। মুস্কান ভেবে রেখেছে খাওয়া শেষে ইব্রাহিমকে রোহানের বিষয়টা বলবে। রুমে এসে ইব্রাহিম অফিসের কাজগুলো গুছিয়ে রেখে ঘুমানোর প্রস্তুতি নিতে যাবে, তখনই মুস্কান বলল, শুনুন। ইব্রাহিম ওর দিকে ফিরে বলল, হ্যাঁ ওয়াইফি। মুস্কান কিছু বলতে যাবে, তার আগে ওর ফোন বেজে উঠলো। আননোন নাম্বার দেখে ইব্রাহিম নিজেই সেটা রিসিভ করলো। ও কিছু বলার আগে অপর পাশ থেকে রোহান বলতে লাগলো, মুস্কান, তোমাকে আমার চাই। তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। কথা দিচ্ছি, তোমার স্বামীর থেকেও বেশি সুখ আমি তোমাকে দেব। সব দিক দিয়ে সুখ দিব তোমাকে, কোনো কষ্ট থাকবে না তোমার। তুমি শুধু ওই ছেলেকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো। কথাটা কর্ণগোচর হতে ইব্রাহিমের মুখ রাগে লাল হয়ে গেল। চোখগুলো রক্তবর্ণ ধারণ করলো, হাত মুষ্টিবদ্ধ হয়ে গেছে। ও রক্তহীন করা আওয়াজে গর্জন করে বলল, কুত্তার বাচ্চা, আমার ওয়াইফকে ফোন দেওয়ার সাহস কোথায় পেলি? আমার বউকে আমার থেকে কেড়ে নিতে চাচ্ছিস জানোয়ার? তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আরও কিছুক্ষণ গালাগাল করে ইব্রাহিম ফোন কেটে দিয়ে মোবাইলটা নিজের হাতের মুঠোয় পিষ্ট করতে লাগলো। ওদিকে ফোন রিসিভ করার পর থেকেই মুস্কান ভয়ে জড়সড় হয়ে একপাশে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কখন থেকে ফোন দিচ্ছে? মুস্কান কম্পিত গলায় বলল, কাল রাত থেকে। ইব্রাহিমের রাগে শিরা উপশিরা দপাদপ করে জ্বলে উঠল। দ্বিগুণ গর্জন করে বলল, ওই ছেলে তোমাকে কাল থেকে ডিস্টার্ব করছে, আর তুমি আমাকে বলার প্রয়োজন বোধ করলে না? তোমার কি মাথায় বুদ্ধি নেই বেয়াদব? ওর গর্জনে মুস্কান ভয়ে কেঁপে উঠল। অস্ফুট স্বরে বলতে লাগলো, আমি ভেবেছিলাম ওই বিষয়টা আমি একাই সামলে নিতে পারবো। ইব্রাহিম ধমকে উঠে বলল, হ্যাঁ, এমন সামলিয়েছ যে ও আমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করতে বলছে। খুব ভালো কাজ করেছো, ব্রাভো। মুস্কান মিনমিন করে বলল, তবে আমি আপনাকে এই বিষয়ে বলতেই চাচ্ছিলাম, তখনই ফোন বেজে উঠল। সাথে সাথে কেন বললেন আমাকে? সেদিন আপনি ওই ছেলের জন্য প্রচণ্ড রেগে গিয়েছিলেন, তাই ওর কথা বলে আপনাকে বিরক্ত করতে চাইনি, নিজেই হ্যান্ডেল করতে চেয়েছিলাম ব্যাপারটা। হ্যাঁ, এখন তো আমি একটু রেগে যাইনি, খুশিতে নাচতেছি, তাই না? তুমি ভালোই রাগ নিয়ন্ত্রণ করেছো আমার। আবারও ব্রাভো তোমাকে। বলে ইব্রাহিম রুম থেকে বেরিয়ে গেল। মুস্কানও দৌড়ে ওর পিছন পিছন চলে গেল। ওকে আটকানোর চেষ্টা করেও মুস্কান ব্যর্থ হলো। ইব্রাহিম মুস্কানের ফোন সাথে নিয়েই বাসা থেকে বের হয়ে গেল। মুস্কান দরজার কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। ওর কান্না শুনে ইলিনা হাসনাত আর ইরা নিজেদের রুম থেকে বেরিয়ে আসলো। নাজিবুল্লাহ জাজ্জান আপাতত বাড়িতে নেই। পুরনো বন্ধুদের সাথে আজ পিকনিক আছে ওনার। ইলিনা হাসনাত মুস্কানকে নিয়ে সোফায় গিয়ে বসালেন। মুস্কান জোরে জোরে কাঁদতেছে। ইলিনা হাসনাত শান্ত স্বরে বললেন, কি হয়েছে মা, কাঁদছো কেন? ইব্রাহিম কিছু বলেছে? মুস্কান কান্নারত অবস্থাতে ওনাদের সব খুলে বলল। সব শুনে ইলিনা হাসনাত বললেন, তোমার শুরুতেই ইব্রাহিমকে সব বলা উচিত ছিল। আমার ছেলেটা এমনিতে অনেক ভালো, কিন্তু রেগে গেলে আর রেহাই থাকে না। মুস্কান নাক টেনে বলল,
ওই রাগের জন্যই বলিনি তো মা। ভেবেছিলাম এই বিষয়টা আমি সহজেই মিটিয়ে ফেলতে পারবো, কিন্তু এমনটা হবে ভাবিনি। অবশ্য যখন দেখেছি আমি সামলাতে পারছি না, তখন ওনারকে বলার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তার আগে এসব হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর কেঁদো না। ইব্রাহিমের রাগ কমে গেলেই দেখবে ও তোমার সাথে ঠান্ডা মাথায় এ ব্যাপারটা নিয়ে আলোচনা করবে। মুস্কান ক্রন্দনরত চোখ দুটো তুলে বলল, উনি এত রাতে কোথায় চলে গেলেন মা? ফিরে আসবে মা, টেনশন করো না। চারদিকে নিকষ কালো অন্ধকার। ইব্রাহিম বেলকনির রেলিং আঁকড়ে রাগে গজগজ করছে। ও বর্তমানে ওর বেস্ট ফ্রেন্ড সিফাতের বাসায় আছে। সিফাত 2 কাপ কফি হাতে ওর পাশে এসে দাঁড়িয়ে বলল, নে কফি খেয়ে মাথা ঠান্ডা কর। ইব্রাহিম কোনো প্রতিক্রিয়া দেখালো না। সিফাত হতাশ কণ্ঠে বলল, এত কষ্ট করে কফি বানিয়ে আনলাম আর তুই এমনভাবে ইগনোর করছিস যে আমি সেই ছেলে। ইব্রাহিম গম্ভীর গলায় বলল, এমনিতে মুড অফ, খবরদার আমার মাথা খারাপ করবি না সিফাত। সিফাত কফির কাপ দুটো পাশে রেখে দিল। তারপর ইব্রাহিমের কাঁধে হাত রেখে বলল, দেখ ভাই, ভাবি তো ইচ্ছা করে তোর থেকে লুকোয়নি। ভাবিকে একটু বোঝার চেষ্টা কর। ইব্রাহিম সিফাতের দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বলল, এই ছেলে ডিভোর্সের কথা বলছিল, ডিভোর্সের কথা ভাবতে পারছিস বিষয়টা কতদূর গিয়েছে? বুঝেছি আমি, তুই একটু শান্ত হ, এত উত্তেজিত হোস না। ইব্রাহিম সিফাতের দিকে ঝুঁকতে ঝুঁকতে বলল, আমি উত্তেজিত হয়েছি? হ্যাঁ, আমাকে উত্তেজিত মনে হচ্ছে তোর। বল বল। সিফাত সামান্য ঢোক গিলে জোরপূর্বক হেসে বলল, না একদম না। কে বলেছে তুই উত্তেজিত হয়েছিস? তোর মতো শান্তভাবে কথা বলতে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। ইব্রাহিম জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামান্য শান্ত করে বলল, সাহাবীরা নিজেদের ওয়াইফদের নাম কারোর সামনে বলতেন না। এতটাই তারা জেলাস ছিলেন, এতটাই তাদের গায়রত বোধ ছিল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের যুগে কাফেরদেরও গায়রত বোধ ছিল। একবার এক উটকে একজন কাফের নবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের সামনে জবেহ করে ফেলল। নবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের কারণ জিজ্ঞেস করলে সে বলে যে উটের পিঠে আমার ঘরের স্ত্রীলোক উঠেছে, সেটি আমি কিভাবে বিক্রি করব? যদি উটটির পিঠে কোনো বাইরের পুরুষ ওঠে, সেখানে ওই ছেলে সরাসরি আমার ওয়াইফকে ফোন করে বলতেছে তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও। তাহলে ভাবো আমার এখন কি করা উচিত? উটের মতো আমিও ওই ছেলেকে জবাই করে ফেলি, কি বলিস? সিফাতের চোখ বড় বড় হয়ে গেল। ইব্রাহিমের বিশ্বাস নেই ও সত্যি সত্যি জবাই করে ফেলতে পারে। সিফাত শীতল গলায় ইব্রাহিমের পিঠে হাত রেখে বলল, রিল্যাক্স ভাই, নিজের রাগকে কন্ট্রোল কর। এমন সময় সাথে করে নিয়ে আসা মুস্কানের ফোনটা বেজে উঠল। নাম্বারটার দিকে তাকাতে ইব্রাহিমের রক্ত গরম হয়ে গেল। ফোনটা রিসিভ করে গুরু গম্ভীর ভারী নিরেট গলায় বলল, কিছুক্ষণের মধ্যে আমার সাথে দেখা করো, লোকেশন আমি মেসেজে পাঠিয়ে দিচ্ছি। ইব্রাহিম ফোন কেটে দিল। সিফাত ব্যস্ত হয়ে বলল, কে ছিল ওই ছেলে? ইব্রাহিম বাঁকা হেসে বলল, হ্যাঁ, আজ ওর চ্যাপ্টারটাই ক্লোজ করে দিব। দেখ, উল্টাপাল্টা কিছু করার কথা মাথাও আনবি না, ভুলে যাস না আমি পুলিশ অফিসার। সেই জন্যই তো তোকে সাথে করে নিয়ে যাব, চলো আমার সাথে। ইব্রাহিম সিফাতকে সাথে নিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা আরম্ভ করলো। মুস্কান এখনও কেঁদে চলেছে। ইলিনা হাসনা তার এরা অসহায়ভাবে ওর পাশে বসে আছে। কিছুক্ষণ পর মুস্কান কান্নারত কণ্ঠে বলল, ইরা, তোমার ভাইকে একটু ফোন দাও, আমার ফোন উনি সাথে করে নিয়ে গেছেন। ইরা তৎক্ষণাৎ ভাইয়ের ফোনে ফোন দিল। বেশ কয়েকবার দেওয়ার পরও ইব্রাহিম ফোন রিসিভ করলো না। মুস্কানের দিকে তাকিয়ে ইরা হতাশ কণ্ঠে বলল, ভাবি ফোন ধরছে না তো। আবার দাও। ইরা আরও কয়েকবার ট্রাই করলো। অবশেষে ফোন রিসিভ হলো। ইরা কিছু বলার আগে ইব্রাহিম শান্ত গলায় বলে উঠল, আমি ঠিক আছি, টেনশন করতে হবে না, সমস্যা নেই। আমি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি না, আশেপাশে আছি। ভাইয়া তুই কখন আসবি? কিছুক্ষণ পর ফিরছি। আর শোনো, ওটাকে কান্না থামাতে বল। বলদের মতো কাজ করে এখন গাধার মতো কাঁদতেছে, আহাম্মক বেডি মানুষ। বলে ইব্রাহিম ফোন কেটে দিল। মুস্কানের কান্না থেমে গেছে ওর টিটকারি শুনে। ইরা মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু হাসি আটকাতে সক্ষম না হয়ে জোরে হেসে উঠল। মুস্কান ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো। তা দেখে ইরা হাসতে হাসতে বলল, আফন ভাবি, এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ ভাইয়ার। ইলিনা হাসনা তোকে থামিয়ে দিয়ে বললেন, রুমে যাও মুস্কান, ইব্রাহিম চলে আসবে। বলে উনি ইরাকে নিয়ে রুমে চলে গেলেন। কিন্তু মুস্কান ওখানেই বসে থাকলো। আরও কিছুক্ষণ পর ইব্রাহিম দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। রোহানকে জবাই করে আসেনি, তবে ওর হাড়গোড় হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এসেছে।
তাতেই বেটা আর মুস্কানকে ফোন দেওয়ার কথা কল্পনাতেও আনবে না। ইব্রাহিমকে আসতে দেখে মুস্কান দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল। আর কখনো এমন বোকামি করব না জাদরান সাহেব। ইব্রাহিম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মুস্কানের জড়িয়ে ধরার বা কথার কোনো প্রতিক্রিয়া দেখালো না ইব্রাহিম। ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ত্রস্ত পায়ে রুমের দিকে চলে গেল। মুস্কান ছলছল চোখে ওর প্রস্থানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও রুমে চলে গেল। ইব্রাহিম বিছানার এক পাশে শুয়ে পড়েছে ইতিমধ্যে। মুস্কান গুটি গুটি পায়ে ওর পাশে গিয়ে শুয়ে পড়ল। ইব্রাহিমের পিঠে হাত রাখতেই ইব্রাহিম খেয়ে উঠে বলল, আমাকে খবরদার স্পর্শ করবে না, নয়তো ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিব। মুস্কান হাত সরিয়ে নিয়ে ফুফিয়ে কেঁদে উঠল। ওর কান্না থামানোর জন্য ইব্রাহিম ইচ্ছা করে বলে উঠল, সত্যি বলছি, আর একবার কান্না করলে আমি আবারও বাসা থেকে চলে যাব, তবে এবার আর ফিরে আসবো না। ওর কথা শুনতে মুস্কান প্রাণপণ চেষ্টা করে নিজের কান্না থামালো। কিছুক্ষণের মধ্যে ইব্রাহিম ঘুমিয়ে পড়ল। মুস্কান 7-5 ভাবতে ভাবতে নিজেও ঘুমিয়ে পড়ল। আমি আপনাকে ডিভোর্স দিয়ে রোহানকে বিয়ে করতে চাই জাদরান সাহেব। মুস্কানের বলা কথাটা শুনতে ইব্রাহিমের মুখটা রক্তশূন্য হয়ে গেল। ও মুস্কানকে ঝাঁকিয়ে ব্যস্ত হয়ে বলতে লাগলো, ওয়াইফি, এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না? মুস্কান নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আমি রোহানকে ভালোবাসি। এই বিয়েতে আমার মতই ছিল না। এমন সময় রোহান পিছন থেকে এসে বলল। মুস্কান বেবি, ওর সাথে কথা বাড়ানোর কোনো দরকার নেই, চলো আমরা যাই। মুস্কান রোহানের দিকে তাকিয়ে মুচকে এসে বলল, হ্যাঁ সোনা, চলো। ইব্রাহিম ক্রন্দনরত কণ্ঠে বলল, ওয়াইফি, এসব কি বলছো তুমি? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ইব্রাহিমের কথায় কান না দিয়ে মুস্কান রোহানের হাতে হাত রেখে বাসা থেকে বেরিয়ে গেল। ইব্রাহিম ধপ করে মেঝেতে বসে চিৎকার দিয়ে কান্না করে বলে উঠল, ওয়াইফি, ফিরে আসো। ইব্রাহিম চিৎকার করে ঘুম থেকে জেগে উঠে হাঁপাতে লাগলো। ওর সারা শরীর ঘেমে ভিজে গেছে। এতক্ষণ ও স্বপ্ন দেখেছে। কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই ইব্রাহিম চটজলদি পাশে শুয়ে থাকা ঘুমন্ত মুস্কানের দিকে তাকালো। তারপর ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর গালে কপালে এলোপাথারে চুম্বন করতে করতে বলল, তুমি শুধুই আমার ওয়াইফি। ইব্রাহিমের ভয়ে বারবার বুক কেঁপে উঠছে। নিজের ওয়াইফকে হারানোর ভয়ে ওকে জেগে ধরেছে। আরও কিছুক্ষণ মুস্কানকে নিজের সাথে জড়িয়ে রেখে ইব্রাহিম ব্যালকনিতে চলে গেল ঠান্ডা বাতাসের জন্য। অমাবস্যার রাত হয়, আশেপাশে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। ইব্রাহিম দেয়ালের সাথে পিঠ থেকে মেঝেতে বসে হালকা সুর তুলে বলল, আস্তাক ফিরুল্লাহ, ফরগিভ মি আল্লাহ। কিছুক্ষণ বসে থেকে ইব্রাহিম রুমে প্রবেশ করে বাথরুমে গিয়ে উত্তম রূপে উজু করলো। তারপর জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলো। নামাজ শেষে ও মোনাজাত করতে লাগলো। মুস্কান চোখ পিটপিট করে সামনে তাকালো। ইব্রাহিমকে জায়নামাজে বসে থাকতে দেখে ও দ্রুত বিছানায় উঠে বসলো। ইব্রাহিম মোনাজাত শেষে পিছনে তাকালে মুস্কান ঠোঁট উল্টে বলল, আমার নামে আল্লাহর কাছে অভিযোগ দিলেন, তাই না? আপনাকে আমি দেখে নিব জাদরান সাহেব। আমিও নামাজ পড়ে আল্লাহর কাছে মিনতি করে বলবো, আমাকে নিয়ে করা আপনার অভিযোগগুলো যেন আল্লাহ কবুল না করেন। বলে মুস্কান বাথরুমে চলে গেল উজু করার জন্য। ইব্রাহিম কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে হঠাৎ হেসে ফেলল। হাসতে হাসতে বলল, পাগলি বউ আমার। মুস্কান ইব্রাহিমের থেকে কিছুটা দূরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো। নামাজ শেষ করে মুস্কান অনেক সময় নিয়ে মোনাজাত করলো। ওর মোনাজাত শেষ হতে ইব্রাহিম ভ্রু কুঁচকে বলল, এবার কি আমার নামে অভিযোগ করলে? না, আমি শয়তানের নামে অভিযোগ করেছি। ওই বেয়াদ্দব যেন আমাদের সম্পর্কের মাঝে কোনোরূপ দূরত্ব সৃষ্টি করতে না পারে, তার জন্য দোয়া করলাম। ইব্রাহিম হেসে উঠল। তারপর মুস্কানকে নিজের সাথে জড়িয়ে ওর কপালে চুম্বন করে বলল, আর কখনো যেন কিছু না লুকাতে দেখি ওয়াইফি। ওয়াল্লাহি, কোনো কিছুই লুকাবো না। আমার যদি কখনো একটা চুলও পেকে যায় সেটাও আপনাকে জানাবো, ওকে? ওর কথায় ইব্রাহিম সামান্য হাসলো। তারপর ফজরের আজানের আগ পর্যন্ত দুজনে গল্প করতে লাগলো। ফজরের আজান হলে ইব্রাহিম মসজিদে চলে গেল আর মুস্কান বাড়িতেই নামাজ আদায় করে নিল। অনেকদিন পর সবার রুটির সাথে গরুর গোস্ত খাওয়ার ইচ্ছা জেগেছে। তাই সকাল সকাল ইলিনা হাসনাত আর মুস্কান কিচেনে চলে গেল রুটি বানানোর জন্য। ইলিনা হাসনাত গোস্ত রান্না করতেছেন আর মুস্কান রুটি বানাচ্ছে। ইলিনা হাসনাত রান্না রেখে মুস্কানের রুটি বানানো দেখার জন্য আসলেন। রুটিগুলোর সাইজ দেখে ওনার কপাল কুঁচকে গেল। তা দেখে মুস্কান 32 পাটি দাঁত বের করে হাসলো। ইলিনা হাসনাত হতাশার শ্বাস ফেলে বললেন, গোল ব্যতীত সব রকমের ডিজাইনই তো করছো দেখছি। এখানে তো বাংলাদেশের মানচিত্রও দেখা যাচ্ছে। মুস্কান নিজের ফকফকে সাদা দাঁতগুলো বের করে কেলাতে কেলাতে বলল, মা, গোল রুটির বিষয়টা এখন ব্যাকডেটেড হয়ে গেছে। আমরা নতুন পদ্ধতিতে রুটি বানাবো, ওকে? সবার মতো যদি আমরাও গোল গোল রুটি বানাই তাহলে নতুনত্ব বলে তো কিছুই থাকবে না। ইলিনা হাসনাত শান্ত চোখে মুস্কানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে চুলার দিকে এগিয়ে গেলেন। মুস্কান গর্বের সহিত বিভিন্ন সাইজের রুটি বানানো পুনরায় শুরু করে দিল। ডাইনিং টেবিলে রুটিগুলোর দিকে তাকিয়ে নাজিবুল্লাহ জাতন ভ্রুকুচকে বললেন,
এলিনা, এসব কোন দেশের রুটি বানিয়েছো তুমি? ইলিনা হাসনাত স্বামীর দিকে তাকিয়ে বললেন, এসব আপনার বৌমার কেরামতি। সে গোল গোল রুটি না বানিয়ে বিভিন্ন ডিজাইনের রুটি বানিয়ে বুদ্ধিমতী হওয়ার প্রমাণ দিচ্ছে। ওনার কথা শুনে সবাই হেসে উঠলেন। অন্যদিকে মুস্কান সবকটা দাঁত বের করে শ্বশুরের দিকে তাকিয়ে আছে। ইব্রাহিম হাসি থামিয়ে মুস্কানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ব্রাভো ওয়াইফি। ইদানিং মুস্কানের শরীরটা ভালো যাচ্ছে না। খাবার দেখলেই বমি পায়, টক খেতে ইচ্ছা করে, ক্ষণে ক্ষণে মুড সুইং হয়, ইত্যাদি ইত্যাদি। মুস্কান চিন্তিত মুখে ইলিনা হাসনাতকে গিয়ে ওর সমস্যার কথাগুলো বলতেই উনি কয়েক মুহূর্ত নিশ্চুপ থাকলেন। অতঃপর মুখে অমায়িক হাসি ফুটিয়ে বললেন, যাও, প্রেগনেন্সি কিট দিয়ে একবার পরীক্ষা করে দেখো। শুরুতে কথার মানেটা বুঝতে না পেরে মুস্কান ভ্রুকুচকে শাশুড়ির দিকে তাকিয়ে থাকলো। পর মুহূর্তে ব্যাপারটা বুঝতে পারতে মুস্কানের মুখ হাঁ হয়ে গেল। ইলিনা হাসনাত ওকে ঠেলে বললেন, হতবাক পরে হওয়া যাবে, আগে টেস্ট করে আসো তো মেয়ে। কতদিন হয়ে গেল কোনো ছোট বাচ্চা আমাদের বাড়িতে নেই। যাও যাও। মুস্কান এখনো হতভম্ব হয়ে আছে। নিজেকে ধাতস্থ করে ওর রুমে চলে গেল। কিছু সময় পর ড্রয়িং রুমে আসতে ইলিনা হাসনাত ওর কাছে গিয়ে বললেন, কি দেখলে মা? আমি ছোট বাচ্চার খেয়াল রাখার সুযোগ পাবো কি পাবো না? মুস্কান চোখ বড় বড় করে শাশুড়ির দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, পারবেন মা। ইলিনা হাসনাত খুশির ঠেলায় আকাশে উঠতে লাগলেন। মুস্কানের কপালে চুম্বন করে উনি নিজের রুমে যেতে যেতে বললেন, আমার নাতি নাতনির জন্য আমি কাঁথা সেলাই করতে গেলাম, ডিস্টার্ব করবে না আমাকে? মুস্কান আহাম্মক হয়ে গেল। বাচ্চা এখনো পৃথিবীতে ল্যান্ড করলো না, তাতেই কাঁথা সেলাই করা আরম্ভ করে দিলেন। মুস্কান নিজে হতভম্ব ভাব কাটিয়ে আলতো করে পেটে হাত রেখে বলল, বাচ্চা, আমার বাচ্চা, জাদরান সাহেব আর আমার বাচ্চা, আমাদের নিজস্ব দলিল করা বাচ্চা, ব্রিজের তল থেকে কুড়িয়ে আনা কোনো বাচ্চা না। উফ। প্রতিদিন মুস্কান ইব্রাহিম আসার 1 মিনিট আগেই দরজা খুলে দিয়ে ওকে সারপ্রাইজ দেয়। কিন্তু আজ মুস্কানকে দরজা খুলতে না দেখে ইব্রাহিমের ভ্রু কুঁচকে গেল। মাকে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করে ও নিজের রুমে চলে গেল। মুস্কান কপালে হাত ছেঁকিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। তা দেখে ইব্রাহিম ত্রস্ত পায়ে ওর দিকে এগিয়ে গিয়ে ওর হাত ধরে চিন্তিত স্বরে বলল, ওয়াইফি, তুমি কি অসুস্থ? এভাবে শুয়ে আছো কেন? ইব্রাহিমের কণ্ঠ শুনে মুস্কান চটজলদি বিছানায় উঠে বসলো। তারপর মুচকি হেসে বলল, আমি ঠিক আছি জাদরান সাহেব, তবে আপনি হয়তো একটা কথা শুনে আর ঠিক থাকবেন না। ইব্রাহিম ভ্রু কুঁচকে বলল, কি কথা ওয়াইফি? মুস্কান গলা খাখারি দিয়ে বলল, ইউ আর গোয়িং টু বি মাই চাইল্ডস ফাদার জাদরান সাহেব। ইউ উইল হ্যাভ আ লিটল কিউটি ভেরি সুন, ইনশাল্লাহ। ইব্রাহিম কিংকর্তব্য বিমূঢ় হয়ে মুস্কানের হাস্যোজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর কম্পিত হাতে মুস্কানের পেটে হাত রেখে বলল, আমরা প্রমোশন পেতে চলেছি, আমাদের বাচ্চা আসতে যাচ্ছে দুনিয়াতে। মুস্কান মুচকি হাসতে হাসতে মাথার উপর নিচ করলো। ইব্রাহিম তৎক্ষণাৎ মুস্কানকে পাজা গলা করে কোলে তুলে ঘুরতে লাগলো আর বলতে লাগলো, আই উইল বি এ ফাদার ওয়াইফি, আই কান্ট বিলিভ ইট। মুস্কান ইব্রাহিমের শার্ট খামচে ধরে বলল, ছেড়ে দিন জাদরান সাহেব, মাথা ঘোরাচ্ছে আমার। ইব্রাহিম পুনরায় মুস্কানকে বিছানায় বসিয়ে দিল। তারপর ওর কপালে অনেক সময় নিয়ে চুম্বন করলো। আল্লাহর রহমতে কোনো ঝুট ঝামেলা ব্যতীত বেশ কয়েক মাস কেটে গেছে। এই কয়েক মাসে ইব্রাহিম মুস্কানের সর্বোচ্চ যত্ন নিয়েছে, ওকে একটুও কষ্ট পেতে দেয়নি। মুস্কান মুখ ফুটে কিছু চাওয়ার আগে ওর সমস্ত প্রয়োজনীয় জিনিস হাজির হয়েছে ইব্রাহিম। ওর সমস্ত প্রয়োজনীয় জিনিস হাজির করেছে ইব্রাহিম। এখন শীতকাল শেষের দিকে, গাছের সমস্ত পাতা ঝরে গেছে, সেই সাথে মুস্কানের দৌড়াদৌড়ি করে বেড়ানোও কমে গেছে। আগামী মাসের 1 তারিখ ওর বাচ্চা হওয়ার ডেট দিয়েছে ডাক্তার। মুস্কান বিছানায় আধশোয়া হয়ে পেটে আলতো করে হাত রেখে বসে আছে। ইব্রাহিম সন্ধ্যার আগে অফিস থেকে ফিরে আসলো। এসে নিজের ওয়াইফের মলিন মুখটা দেখে ও একটা হতাশ শ্বাস ফেলে ওর দিকে এগিয়ে গেল। মুস্কান ওর দিকে তাকিয়ে শুকনো হেসে সালাম দিল। ইব্রাহিম ওর পাশে বসে মৃদু হেসে সালামের জবাব দিয়ে ওর গালে হাত রাখলো। অতঃপর শীতল গলায় বলল, আমার মুস্কানের মুখের মুস্কান কোথায়? নিজের নামটাকে একটু সম্মান দেওয়ার জন্য হলেও হাসো ওয়াইফি। আমার বাচ্চা কি খুব কষ্ট দিচ্ছে তোমাকে? একবার শুধু দুনিয়াতে আসতে দাও, ওকে আমি খুব করে বকা দিব। মুস্কান হেসে উঠে বলল, আমার বাচ্চাকে খবরদার বকা দিবেন না, আমার বাচ্চা তার মাম্মামকে একটু কষ্ট দিচ্ছে না। ইব্রাহিম মুস্কানের কপালে চুম্বন করে বলল, এই তো হেসেছে আমার ওয়াইফি। ইব্রাহিম আরও কিছুক্ষণ ওর পাশে বসে থেকে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। মুস্কানের ভীষণ পানি তৃষ্ণা পেল, তাই ও ধীরে ধীরে বিছানা থেকে নেমে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। কারণ রুমে রাখা বোতলে পানি শেষ হয়ে গিয়েছে। জগ থেকে পানি ঢেলে মুস্কান চেয়ারে বসতে ধরতেই আচমকা পেট মুচড়ে উঠল। ফলশ্রুতিতে তাল সামলাতে না পেরে মুস্কান মেঝেতে পড়ে গেল। পেটে হাত চেপে মুস্কান ব্যথায় কাতরাতে লাগলো। ব্যথা সহ্যের সীমা পেরিয়ে গেলে ও গগন বিদারী চিৎকার করে উঠল।
ওর জামা দিয়ে রক্ত দিয়ে ভিজে যাচ্ছে ক্রমাগত। ওর জামা রক্ত দিয়ে ভিজে যাচ্ছে ক্রমাগত। মুস্কানের চিৎকারে এলিনা হাসনাত, ইব্রাহিম আর ইরা দৌড়ে ড্রয়িং রুমে চলে আসলো। মুস্কানের এহেন অবস্থা দেখে ইব্রাহিম আতঙ্কে জমে গেল। দ্রুত পথে এগিয়ে গিয়ে মুস্কানকে শক্ত করে ধরল। ওর হাত রীতিমতো কাঁপছে। এলিনা হাসনাত বিচলিত হয়ে বলতে লাগলেন, বাবা, বৌমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। ইব্রাহিম অস্থির দৃষ্টিতে মায়ের দিকে তাকালো, আর একবার মুস্কানের ব্যথাতুর মুখের দিকে তাকাতে লাগলো। ওর কপাল বেয়ে দরদর করে ঘাম গড়িয়ে পড়ল। এলিনা হাসনাত পুনরায় ওকে বলে উঠলেন, কি হলো? দ্রুত ওকে কোলে উঠাও। ইব্রাহিম কম্পিত হাতে মুস্কানকে কোলে তুলে নিল। ইরা মায়ের কথায় শুরুতেই ফোন করে অ্যাম্বুলেন্স আনানোর ব্যবস্থা করেছে। ইব্রাহিম মুস্কানকে সোফায় শুয়ে দিয়ে মোটা একটা চাদর নিয়ে এসে মুস্কানকে পুরোপুরি ঢেকে দিল। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স চলে আসলো। দুজন মানুষ এসে মুস্কানকে ধরতে গেলে ইব্রাহিম কাটকাট গলায় বলল, ডোন্ট টাচ হার, আমি ওকে নিয়ে যাচ্ছি। বলে ও নিজের জীবনের অতি মূল্যবান ব্যক্তিটাকে সকলের থেকে আড়াল করে অ্যাম্বুলেন্সে গিয়ে উঠে পড়ল। মুস্কান নিদারুণ অসহনীয় যন্ত্রণায় কান্না করতে লাগলো। ইব্রাহিম মুস্কানের হাত দুটো শক্ত করে ধরে সেখানে চুম্বন করে কম্পিত গলায় বলতে লাগলো, ওয়াইফি, ইনশাআল্লাহ তোমার কিছু হবে না। আমাদের বাচ্চাও আল্লাহর রহমতে ঠিক থাকবে। তুমি একটু ধৈর্য ধরো, আমরা কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছে যাব। হাসপাতালে পৌঁছে ইব্রাহিম মুস্কানকে ভালোভাবে দেখে নিয়ে মহিলা ডাক্তারের কাছে চলে গেল। এতদিন ওনার কাছে মুস্কানের চেক আপ করাতো। ডাক্তার এগিয়ে এসে মুস্কানের অবস্থা দেখলেন। তারপর ইব্রাহিমকে ব্যস্ত কণ্ঠে বললেন, দ্রুত অতীতে নিয়ে যাও ইব্রাহিম, ওর অবস্থা খারাপ দেখছি। ইব্রাহিম মুস্কানকে দ্রুত সেখানে রেখে বাইরে চলে আসলো। ডাক্তারটা কয়েকজন নার্স সহ ওটি কক্ষে প্রবেশ করলেন। ইব্রাহিম ওটি রুমের সামনে উদ্ভ্রান্তের ন্যায় উস্কো খুস্কো চুলে দাঁড়িয়ে আছে। ওর শরীর অসাড় হয়ে যেতে যাচ্ছে, শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। ডাক্তার ওকে কিছুক্ষণ আগে বলেছে ওর অবস্থা ক্রিটিক্যাল। বাচ্চার মুস্কানের প্রাণ সংশয়ের ভয় রয়েছে। তখন থেকে ও নিজেকে পাগল পাগল লাগছে। তখন ওর সামনে দিয়ে একজন ওয়ার্ড বয় যেতে ধরতেই ও কম্পিত হাতে ছেলেটার হাত ধরে কোনো মতে থেমে থেমে বলল, ভাই, হাসপাতালে নামাজের ব্যবস্থা রয়েছে? ওয়ার্ড বয়টা ইব্রাহিমের অবস্থা দেখে কোনো কথা না বাড়িয়ে ওকে নামাজ পড়ার নির্দিষ্ট জায়গাটায় নিয়ে গেল। ইব্রাহিম অজু করে যায় নামাজে বসে পড়ল। নামাজের সময় ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। কান্নার তালে ওর শরীর বারবার কেঁপে কেঁপে উঠতেছে। নামাজ শেষে ও কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের বউ বাচ্চার সুস্থতার জন্য দোয়া করতে লাগলো। দোয়া শেষ হতে ইরা দৌড়ে এসে বলল, ভাইয়া, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। আলহামদুলিল্লাহ, ভাবি আর বাচ্চারা একদম ফিট অ্যান্ড ফাইন আছে। ইব্রাহিম জায়নামাজ সঠিক জায়গায় রেখে ভ্রুকুচকে বলল, বাচ্চারা মানে? ভাইয়া ভাবতে পারবে না, দুটো ভাতিজি হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম স্থির হয়ে ইরার দিকে তাকিয়ে আছে। অতঃপর কথাটা মস্তিষ্কে পৌঁছাতে ও লম্বা লম্বা পা ফেলে ক্যাবিনের দিকে চলে গেল। এলিনা হাসনাত বাচ্চাদের কোলে নিতে যাবেন, তার আগে ইব্রাহিম নিজের রাজকন্যাদের কোলে তুলে নিল। তারপর ওদের কানে আজান দিয়ে ওদের এক এক করে চুম্বন করলো। বাবার স্পর্শ পেয়ে অবশ বাচ্চা দুটো চোখ পিটপিট করতে লাগলো। ইব্রাহিমের খুশিতে চোখে পানি চলে আসলো। অন্যদের থেকে কান্না লুকানোর জন্য ইব্রাহিম সবার থেকে একটু দূরে চলে গেল। আরও কিছুক্ষণ পর মুস্কানের জ্ঞান ফিরে আসলো। ইব্রাহিম বাচ্চাদের নিয়ে ওর কাছে চলে গেল। মুস্কান স্বামী আর বাচ্চাদের দিকে তাকিয়ে অমায়িক হেসে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, উনি আমাদের ছোট্ট সংসারটায় দ্বিগুণ আলো ছড়িয়ে দিলেন। ইব্রাহিম বাচ্চাদের শুয়ে দিয়ে মুস্কানের কপালে চুম্বন করে বলল, তুমি যে বরকতময়ী সেটা আজ প্রমাণ হয়ে গেল। যে মেয়ের প্রথম সন্তান কন্যা হয় সে হচ্ছে বরকতময়ী। আর এদিকে আমার ওয়াইফই তো যমজ মেয়ের জন্ম দিয়ে দিল। তার মানে আমি কতটা বরকতময়ী একটা ওয়াইফ পেয়েছি, ভাবতে পারছো? মুস্কান দাঁত কেলিয়ে বলল, হয়েছে, এত প্রশংসা করতে হবে না, নয়তো মাটিতে আমার পা পড়বে না। ইব্রাহিম বাঁকা হেসে বলল, কেন? সবসময় আমার কোলে চড়ে থাকার পরিকল্পনা আছে নাকি? তাহলে আগেই বলে দিচ্ছি, ওয়াইফি আমার অফিসে আছে, সেটা ভুলে যেও না। মুস্কান আহাম্মক হয়ে ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল, আপনি পাগল না আমি পাগল? ইব্রাহিম বুক ফুলে বলল, নিঃসন্দেহে তুমি। মুস্কান কপট রাগ দেখিয়ে ইব্রাহিমের বুকে থাপ্পড় মারল। আর ইব্রাহিম হাসতে লাগলো। হঠাৎ বাচ্চারা কেঁদে উঠতে দুজনে চকিতে বাচ্চাদের দিকে তাকালো। ইব্রাহিম ব্যস্ত হয়ে বলল, আমার প্রিন্সেসদের ক্ষুধা লেগেছে, দ্রুত খাইয়ে দাও ওয়াইফি। 2 বছর পর জ্যোৎস্নায় আশেপাশে সবকিছু দিনের মতো উজ্জ্বল দেখাচ্ছে। ইব্রাহিম অফিস থেকে বেরিয়ে সব থেকে 3 ভাগে চকলেট কিনে নিল। একটা মুস্কানের, একটা ইরার আর একটা বাচ্চাদের। ওরা অনেক ভালো বাচ্চা, তাই 2 বোনে সবসময় শেয়ার করে খায়। কলরবমূলক জ্যোৎস্না রজনীতে ইব্রাহিম বাইক ছুটিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। বাসায় পৌঁছে মায়ের জন্য আনা খাবার ইব্রাহিম তাকে দিয়ে দিল, আর ইরাকে ওর ভাগে চকলেট দিয়ে দিল। তারপর নিজের রুমের সামনে আসতে দেখতে পেল বাচ্চারা ঘুমায়নি এখনো। মামার দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকিয়েছে ওরা। মুস্কান শান্ত গলায় বলতে লাগলো, শোনো সোনারা, ইসলাম হচ্ছে একটা স্কুল।
দুনিয়া হচ্ছে ক্লাস, কোরআন হচ্ছে সিলেবাস, রমজান হচ্ছে পরীক্ষা, নামাজ হচ্ছে প্র্যাকটিক্যাল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শিক্ষক, জাকাত হচ্ছে ইনভেস্টমেন্ট, কেয়ামত হচ্ছে পরীক্ষার ফলাফলের দিন, আল্লাহ হচ্ছে এক্সামিনার। তো ফার্স্ট পজিশন পাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, রাইট সোনারা? ঈশা আর মন এক কাপড়ের দিকে তাকালো, তারপর মাম্মার দিকে তাকিয়ে আধো আধো গলায় বলল, ঠিক মাম্মা। মুস্কান মেয়েদের গালে চুম্বন করে বলল, গুড গার্ল। ইব্রাহিম গলা খাখারি দিয়ে বলল, ক্যান আই জয়েন ইন দিস ভ্যালুয়েবল লেকচার? বাবার আওয়াজ পেতে ঈশার মন চটজলদি অনেক কষ্টে বিছানা থেকে নেমে দু একটা নতুন ওঠা দাঁত বের করে হাসতে হাসতে ইব্রাহিমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, বাবা বাবা বাবা। ইব্রাহিম মুচকে এসে বাচ্চাদের কোলে তুলে নিয়ে ওদেরকে চুমু খেল। মুস্কান সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ইব্রাহিম ওর দিকে এগিয়ে এসে বাচ্চাদের উদ্দেশ্য করে বলল, প্রিন্সেসরা চোখ ঢেকে ফেলো একটু। সাথে সাথে ঈশা আর মন নিজেদের ছোট ছোট নরম হাত দিয়ে নিজেদের চোখ ঢেকে ফেলল। ইব্রাহিম মুস্কানের দিকে ঝুঁকে ওর অথরে নিজের অথর মিলিয়ে দিয়ে চুম্বন করতে লাগলো। তারপর ওকে ছেড়ে দিয়ে বাচ্চাদের বিছানায় বসিয়ে দিয়ে বলল, চোখ খুলতে পারো প্রিন্সেসরা। ঈশা আর মন চোখ থেকে হাত সরিয়ে বাবার দিকে তাকালো। ইব্রাহিম ওদের দুজনকে চকলেট দিয়ে বলল, প্রিন্সেসরা নাও তোমাদের চকলেট। দু বোন চকলেট পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। মুস্কান বাচ্চাদের থেকে চোখ সরিয়ে ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল, আমার চকলেট কোথায়? ইব্রাহিম বাথরুমের দিকে যেতে যেতে বলল, তোমার জন্য আনিনি। মুস্কান হতভম্ব কণ্ঠে বলল, আনেননি মানে? আপনার সাহস কি করে হলো আমার জন্য চকলেট না আনার, জাদরান সাহেব? ইব্রাহিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এদিকে মুস্কান রাগে ফুঁসছে। রাগ কমানোর জন্য ও তাহমিদাকে ফোন দিল। তাহমিদা ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, ইয়া আমিরা, কি করছিস? কি অবস্থা তোর? মুস্কান সালামের জবাব দিয়ে অসহায় কণ্ঠে বলল, ভালো না। উনি বাচ্চাদের জন্য চকলেট আনলেও আমার জন্য আনেননি। যা বাচ্চাদের থেকে ছিনিয়ে নিয়ে খা, লোভী মেয়ে। ওটাই তো করতে পারিস শুধু। এ মন ভালো করার জন্য তোকে ফোন দিলাম, আর তুই এভাবে বলছিস? তাছাড়া কি বলবো? যা হোক, আমার মেয়েটা তো বাবার সাথেই সবসময় চিপকে থাকে। তার কি করা যায় বল তো? তুইও ভাইয়ের সাথে চিপকে থাক, তাহলেই তো হয়ে যায়। চুপ থাক বেডি, খালি আজাইরা বুদ্ধি তোর মাথায়। তোর বাচ্চারা মানে আমার ভাগ্নিরা তোর থেকে বেশি বুদ্ধিমতী। সেম টু ইউ আমিরা। ভদ্রভাবে অপমান? সঠিক আন্দাজ করেছেন আপনি। আপনার জন্য থাকছে এক বালতি অপমান। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে মুস্কান ফোন কেটে দিল। হঠাৎ নিজের পেটে একটা ঠান্ডা স্পর্শ পেতেও সামান্য কেঁপে উঠল। ইব্রাহিম ওর ঘাড়ে মুখ রেখে বলল, তোমার চকলেট বাচ্চারা ঘুমিয়ে গেলে দিব ওয়াইফি। আজ আবারও তোমাকে ভালোবাসতে ইচ্ছা করতেছে। ইব্রাহিমের বলা কথাটা মানে বুঝতে মুস্কানের শরীরটা শিরশির করে উঠল। ইব্রাহিম পুনরায় বলে উঠল, আমাদের গল্পটা ভিন্ন রকম ওয়াইফি। আমাদের পথ চলা শুরু হয়েছিল এমনই এক জ্যোৎস্না রাতে। আজ আবার সেই জ্যোৎস্না রাত, শুধু একটাই পার্থক্য, তখন ছিলাম 2 জন, এখন 4 জন হয়ে গেছি। ইনশাল্লাহ পরের বছর 5 জন হয়ে যাব। মুস্কান লজ্জায় কান গরম হয়ে গেল। নিজেকে সামলে ও অস্ফুট স্বরে বলল, নির্লজ্জ লোক। ইব্রাহিম হেসে উঠে বলল, তোমার ব্যক্তিগত নির্লজ্জ লোক ওয়াইফি। মুস্কানকে নিজে দিকে ঘুরে ইব্রাহিম ও ঠোঁটে চুমু খেতে ধরতেই ঈশার মনের ডাক ভেসে আসলো। বাবা মাম্মাম তোমরা কোথায় আছো? এক্ষুনি আছো? ইব্রাহিম আর মুস্কান এক কাপড়ের দিকে তাকিয়ে মুচকি হেসে ভিতরে চলে গেল। তারপর বাচ্চাদেরকে বিছানার মাঝখানে শুয়ে দিয়ে নিজেরা দুই সাইডে মুখোমুখি হয়ে শুয়ে পড়ল। বাচ্চারা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। অন্যদিকে ইব্রাহিম আর মুস্কান অপলকভাবে মুগ্ধ নয়নে এক কাপড়ের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ইব্রাহিম শীতল গলায় বলল, তোমার সাথে জান্নাতেও একসাথে থাকতে চাই ওয়াইফি। একটা আয়াতে বলা আছে, স্বামী স্ত্রী দুজনে দিনদার হলে তারা জান্নাতে একসাথে থাকবে। তা আমাদেরও দিনদারিত্ব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে হবে, তাহলেই ইনশাল্লাহ জান্নাতে একসাথে থাকতে পারবো জাদরান সাহেব। ইনশাল্লাহ ওয়াইফি, ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি জাদরান সাহেব। সমাপ্ত।